হ্যালো, আসসালামু আলাইকুম। শুভ বিকাল সবাইকে। আজকের সলভ ক্লাসে আচ্ছা, আমরা প্রথমে যেটা করব আজকে সেটা হচ্ছে আহ, আমরা দেখব যে এই যে আমরা চ্যাপ্টারটা পড়লাম, এই চ্যাপ্টার থেকে বিগত বছরগুলোতে মেডিকেলে কিরকম প্রশ্ন আসছে সেটা আমরা একটু দেখব। আচ্ছা, 2013 সালে দেখো একটা প্রশ্ন আসছিল যে স্কেলার রাশির বেলায় কোনটি সঠিক নয়। স্কেলার রাশির যোগ বিয়োগ সাধারণ গাণিতিক নিয়মে করা যায়, এটা সত্য কথা। মানে পরিবর্তন হলে পরিবর্তন হয়। দুটি স্কেলার রাশির কোনটির মান শূন্য না হলেও এদের গুণফল শূন্য হতে পারে, এটা একটা মিথ্যা কথা, এটা হচ্ছে ভুল। এরপর হচ্ছে নিচের কোনটি স্কেলার রাশি, নিচের কোনটি স্কেলার রাশি, দেখো এখানে বিভব হচ্ছে অ্যান্সার। 3 নাম্বার, নিচের কোনটি রাশির জন্য সঠিক নয়। নিচে আমরা একটু জুম করে দিচ্ছি যাতে দেখতে সুবিধা হয়। নিচের কোনটি রাশির জন্য সঠিক নয়। 1 নাম্বার, একটি ভেক্টর রাশিকে 2 বা ততোধিক ভেক্টর রাশিতে বিভক্ত করা যায়। 2 নাম্বার, সরণ, ওজন, বেগ, ভর, ত্বরণ, বল, তড়িৎ প্রাবল্য ইত্যাদিকে সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য মান ও দিক উভয়ের প্রয়োজন। তাহলে দেখো এখানে কি বলছে, এখানে বলছে যে কি লাগবে, মান এবং দিক দুইটাই কিন্তু লাগবে, মান এবং দিক দুইটাই। তার মানে এখানে আসলে কার কথা বলা হচ্ছে, এখানে বলা হচ্ছে ভেক্টর রাশির কথা। কিন্তু এখানে দেখো ছোট্ট করে এখানে এই যে দেখো ভর লেখা আছে, দেখো সরণ, ওজন, বেগ, ত্বরণ, বল, তড়িৎ প্রাবল্য এরা সবাই হচ্ছে ভেক্টর রাশি। তো এদের সবার জন্য কথাটা সত্য ছিল, কিন্তু এখানে ছোট্ট করে এখানে যে ভর লিখে দিছে, এই ভর লিখার কারণে কিন্তু এই অ্যান্সারটা ভুল হয়ে গেছে। সঠিক নয় হচ্ছে বি নাম্বারটা। 4 নাম্বারটা, নিচে কোন ভেক্টরের দিক নির্দিষ্ট নয়। আমরা জানি শূন্য ভেক্টরের দিক নির্দিষ্ট না, এটা হচ্ছে 17 সালের প্রশ্ন। 17 সালে সেম আরেকটা প্রশ্ন আসছিল, এটা হচ্ছে শূন্য ভেক্টর থেকে যে যে ভেক্টরের শীর্ষবিন্দু ও পাদবিন্দু একই সেটা কোন ভেক্টর, সেটা হচ্ছে শূন্য বা নাল ভেক্টর, সেটা হচ্ছে শূন্য বা নাল ভেক্টর। আচ্ছা, এরপর নিচের কোনটি ভেক্টরের প্রকারভেদ নয়। অনেক আগে 2003, তখন আমাদের অনেকের মনে হয় জন্ম হয় নাই। ঋণ ভেক্টর বা ঋণাত্মক ভেক্টর, সমতলীয় ভেক্টর, সমান ভেক্টর, ধন বা ধনাত্মক এই নামে কোনো ভেক্টর কখনোই বইতে ছিল না। তো এটা ভেক্টরের কোনো প্রকারভেদ না। 7 নাম্বার, এটা আমি ক্লাসে করাইছি যে 5 কিলোমিটার পার বেগে যাচ্ছে স্রোতের বেগ, নৌকার বেগ হচ্ছে 10, অ্যান্সার হচ্ছে 120, এটা আমি ক্লাসে বলছিলাম। তারপর হচ্ছে 8 নাম্বারটা, নিচের কোনটি ভেক্টর রাশির বিয়োজনের সূত্র নয়। বিয়োজনের সূত্র, আচ্ছা এটা হচ্ছে 2004 সালে আসছিল এই কোশ্চেনটা, 2004 সালে আসছিল। তো ভেক্টরের যে বিয়োজন সেটা কিন্তু এক ধরনের যোগ, ভেক্টরের যে বিয়োজন সেটাও কিন্তু এক ধরনের কি, এক ধরনের যোগ। তাহলে যোগের সূত্র যেগুলা, বিয়োজনের সূত্র আসলে সেম একইগুলাই। এই যে দেখো ভেক্টর রাশির যোজন বা বিয়োজন নিম্নোক্ত 5টি সূত্রের সাহায্যে করা যায়। তাহলে সাধারণ সূত্র, সামান্তরিক সূত্র, উপাংশ সূত্র, এগুলা সূত্র, কিন্তু সমান্তরাল নামে কোনো সূত্র কিন্তু আমাদের বইতে নাই। 9 নাম্বার, এক ব্যক্তি সূর্যোদয়ের দিকে 12 মিটার যাবার পর, এরকম একটা প্রশ্নই যে এবার যে মেডিকেল ভর্তি পরীক্ষা হইলো
তখন আসছিল, এটা 2012 সালেও আসছিল। আর গত ক্লাসে একজন বলছিলা যে ভাইয়া ডিকে এর অঙ্কগুলা কেমনে করব, একটু যদি দেখাই দিতেন। আমি একটু দেখাই দিচ্ছি। খেয়াল করো কি বলছে। প্রথম কথা বলছে হচ্ছে সূর্যোদয়ের দিকে। প্রথম কথা বলছে সূর্যোদয়ের দিকে। হ্যাঁ, সূর্যোদয়। সূর্যোদয় হয় কোন দিকে? সূর্য হয় উদয় হচ্ছে পূর্ব দিকে। সূর্য উদয় হয় হচ্ছে পূর্ব দিকে। তার মানে আমাকে প্রথমে যেটা করতে হবে, আমরা যদি ম্যাপ আঁকি, আমরা যখন ম্যাপ আঁকি তখন উপরের দিককে ধরি হচ্ছে উত্তর, নিচেরটাকে ধরি হচ্ছে দক্ষিণ, এই পাশে ধরি হচ্ছে পূর্ব, আর এই পাশে ধরি হচ্ছে পশ্চিম। তাহলে সে কি করলো? সে 12 মিটার যাবার পর সূর্যোদয়ের দিকে মানে পূর্ব দিকে, সে প্রথমে পূর্ব দিকে গেল 12 মিটার। এরপর সেখান থেকে সে কোথায় গেল? উত্তর দিকে গেল। এরপর সে এখান থেকে গেল হচ্ছে এই যে এই দিকে, হ্যাঁ, উত্তর দিকে, যে উপরের দিকে গেল। তাহলে খেয়াল করো, সে এইখানে গেল 12 মিটার, সেখান থেকে গেল উত্তর দিকে মানে ম্যাপের উপরের দিকে, এইখানে গেল হচ্ছে কত? 5 মিটার। কি বলছে? সরণ কত মিটার? হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি ভেক্টর চ্যাপ্টারের প্রশ্ন না। এই কোশ্চেনটা হচ্ছে আসলে গতিবিদ্যা চ্যাপ্টারের প্রশ্ন। গতিবিদ্যা চ্যাপ্টারে এই কোশ্চেনটা আছে। গতিবিদ্যা চ্যাপ্টারে বইয়ের মধ্যেই এই কোশ্চেনটা আছে। তাহলে দেখো সরণ আমরা কেমনে বের করি? আদি বিন্দু আর শেষ বিন্দু, এই দুইটার যে যোগফল, আদি বিন্দু আর শেষ বিন্দু এই দুইটার যে যোগফল, সেটাই হচ্ছে আমার সরণ। তাহলে খেয়াল করো, এই যে সরণটা সেটা আসলে কি? একটা সমকোণী ত্রিভুজের অতিভুজ না? খেয়াল করো, এটা যদি লম্ব হয়, এটা যদি ভূমি হয়, তাহলে এটা কি? এটা হচ্ছে তার অতিভুজ। তাহলে আমাকে কি করতে হবে? আমাকে সেই যে পিথাগোরাসের উপপাদ্য, তাহলে √/, হচ্ছে 12 স্কয়ার প্লাস হচ্ছে 5 স্কয়ার, তার মানে হচ্ছে √/, 169। তার মানে অ্যান্সার হচ্ছে কত? অ্যান্সার হচ্ছে 13 মিটার। ঠিক আছে, একদম সহজ একটা অঙ্ক। অ্যান্সার হচ্ছে কত? 13 মিটার। আচ্ছা, এরপর 20 নিউটন এবং 60 নিউটন মানে দুটি ভেক্টর রাশির মধ্যকার কোণ এত, রাশি দুটির লব্ধি কত? খেয়াল করে, এটা ডেন্টাল 2005 সালের প্রশ্ন। সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে এমন কিছু অপশন দেয়া আছে যে অপশন উইথাউট ক্যালকুলেটর অ্যান্সার বের করা পসিবল না। সো এরকম অঙ্ক এখন আসার কোনো চান্স নাই। সো আমরা এরকম কোন অঙ্ক সলভ করব না। ঠিক আছে, এটা আমাদের লাগবে না। বাট নিয়ম দেখো, তুমি যদি নিয়ম শিখতে চাও যে a ক্রস b মানে কি? ab sin থিটা। তাহলে তোমাকে প্রথমে কি করতে হবে? প্রথমে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে a ক্রস b যেটা, সেই মানটা বের করতে হবে। তারপর অ্যাজ ইউজুয়াল যে সূত্রগুলো, √/, যে r স্কয়ার সমান হচ্ছে p স্কয়ার প্লাস q স্কয়ার প্লাস 2pq cos থিটা, সেই মানটা তুমি যদি বসাও, বসানোর পর তুমি যা পাবা সেটাই হচ্ছে অ্যান্সার। এটা কঠিন কিছু না, একদম সহজ। নিচের কোনটি ভেক্টরের বিনিময় সূত্র? এটা আমরা সবাই জানি। বিনিময় সূত্র হচ্ছে যেটা p প্লাস q সমান q প্লাস p। তারপর হচ্ছে দুটি ভেক্টর এ ও বি এর মান যথাক্রমে এত, এরা 60 ডিগ্রি কোণে ক্রিয়াশীল। এ ক্রস বি এর মান কত? এ ক্রস বি মান হচ্ছে এ বি সাইন থিটা। তাহলে একটা মান হচ্ছে 5, একটার মান হচ্ছে 6, কোণ হচ্ছে 60, সাইন 60 এর মান হচ্ছে কত? √3/2। তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের 15√3। স্কেলার কোয়ান্টিটি এবং ম্যাগনিটিউড অফ গ্রেডিয়েন্ট, এই প্রশ্নটা এবার আসছে মেডিকেল ভর্তি পরীক্ষা, এই যে 20 সালে যে পরীক্ষাটা হলো তখন আসছে। এটা নিয়ে অনেকে কনফিউশন একটা তৈরি হয় অনেক সময়, বাট এখানে আসলে কনফিউশনের কিছু নাই। স্কেলার কোয়ান্টিটি বলতে আসলে কি বোঝায়? স্কেলার কোয়ান্টিটি বলতে আসলে বোঝায় স্কেলার রাশি। স্কেলার কোয়ান্টিটি বলতে বোঝায় স্কেলার রাশিকে। ম্যাগনিটিউড অফ গ্রেডিয়েন্ট হচ্ছে গ্রেডিয়েন্টের মাত্রা। ম্যাগনিটিউড অফ গ্রেডিয়েন্ট হচ্ছে কি বলে এটাকে? গ্রেডিয়েন্টের মাত্রা, বা গ্রেডিয়েন্ট কতটুকু কাজ করতে পারে, গ্রেডিয়েন্টের ক্ষমতা কতটুকু, এটাই হচ্ছে ম্যাগনিটিউড অফ গ্রেডিয়েন্ট। তাহলে চিন্তা করো, আমি তোমাদেরকে গত ক্লাসে বলছিলাম যে গ্রেডিয়েন্ট কাজ করে কার উপর? গ্রেডিয়েন্ট কাজ করে স্কেলার রাশির উপর, তাই না? একটা কথা আমি বারবার করে বলছিলাম যে গ্রেডিয়েন্ট কাজ করে হচ্ছে স্কেলার রাশির উপর। তাহলে গ্রেডিয়েন্টের ক্ষমতা কার উপর কাজ করা? স্কেলার রাশির উপর কাজ করা। স্কেলার কোয়ান্টিটি মানে কি? কি বোঝায়? স্কেলার রাশিকে বোঝায়। ম্যাগনিটিউড অফ গ্রেডিয়েন্ট, গ্রেডিয়েন্টের ক্ষমতা, গ্রেডিয়েন্টের মাত্রা, বা গ্রেডিয়েন্ট কার উপর কাজ করে? স্কেলার রাশির উপর কাজ করে। তার মানে দুইটাই আসলে একই জিনিসকে বোঝাচ্ছে। তাহলে এই প্রশ্নটা দিয়ে আসলে কাকে বোঝাচ্ছে? স্কেলার রাশিকে বোঝাচ্ছে। এই জন্য অ্যান্সার হচ্ছে ইকুয়াল, মানে দুইটা একই জিনিস। স্কেলার কোয়ান্টিটি মানে স্কেলার রাশি, ম্যাগনিটিউড অফ গ্রেডিয়েন্ট বা গ্রেডিয়েন্টের ক্ষমতা বা মাত্রা সেটাও স্কেলার রাশি। সো অ্যান্সার হচ্ছে ইকুয়াল।
আর একটা প্রশ্ন ছিল, এটা পুরাতন সিলেবাসের প্রশ্ন, এরকম কোনো তথ্য আমাদের এখনকার বইতে নাই, 2004 সালে আসছিল। তুমি চাইলে বইতে লিখে রাখতে পারো, কোনো অসুবিধা নাই। বিজ্ঞানী স্টেভিনাস কত সালে ত্রিভুজ সূত্র প্রকাশ করেন? 1586। তাহলে এখানে দুইটা কথা মনে রাখতে হবে। প্রথম কথা, ত্রিভুজ সূত্র প্রকাশ করেন কে? ত্রিভুজ সূত্র প্রকাশ করেন বিজ্ঞানী স্টেভিনাস। দ্বিতীয় প্রশ্ন, কত সালে? 1586 সালে। ত্রিভুজ সূত্র প্রকাশ করেন কে? স্টেভিনাস। কত সালে? 1586। এই কথাটা মনে রাখলেই হবে। ঠিক আছে, তাহলে এই ছিল আমাদের এই চ্যাপ্টার থেকে আসা প্রশ্ন। এরপর আমরা চলে যাব হচ্ছে এখানে আমাদের যে পরীক্ষাটা হয়েছে, সেই পরীক্ষার সব প্রশ্ন তো আর বলা দরকার নাই। যেগুলাতে কোনো অসুবিধা যদি থাকে তাহলে আমি সেগুলো বলে দিব। আমার যেগুলো মনে হচ্ছে কঠিন বা যদি তোমাদের কোনো অসুবিধা থাকে তোমরা বলতে পারো, আমি দেখাই দিব। আচ্ছা, 1 নাম্বারটা পারবা, স্কেলার রাশিকে প্রকাশ করার জন্য শুধু মান দরকার। তারপর 1 2 3 4 এগুলো সোজা। 5 নাম্বার, ভেক্টর রাশি ধর্মের ক্ষেত্রে কোনটি সঠিক নয়? যে ভিন্ন প্রকৃতির ভেক্টরকে যোগ করা যায়, কথাটা কিন্তু ভুল। ভিন্ন প্রকৃতির ভেক্টরকে যোগ করা যায় না। ভিন্ন মানে কি? মানে হচ্ছে একটা হচ্ছে ধরো বেগ আর একটা হচ্ছে ত্বরণ। বেগের সাথে কিন্তু ত্বরণের হিসাব করা যাবে না, বেগের সাথে বেগের হিসাব করা যাবে। আচ্ছা, কোন ভেক্টর রাশি ও তার মানের অনুপাত দ্বারা, কোন একটা ভেক্টর রাশি হচ্ছে এ, তার মান হচ্ছে এ, এটার যে অনুপাত সেটা হচ্ছে ভেক্টরের দিক নির্দেশ করে বা একক ভেক্টর নির্দেশ করে। একটি ভেক্টর রাশিকে চিহ্ন দ্বারা 2 ভাবে, অক্ষর দ্বারা হচ্ছে 4 ভাবে। তড়িৎ প্রবাহ, এটার হচ্ছে মান এবং দিক দুইটাই আছে, কিন্তু সে বিনিময় সূত্র মানে না, এই জন্য সে ভেক্টর রাশি না। তড়িৎ প্রবাহ ভেক্টর যোগের কোন সূত্র মেনে চলে না? এখন এখানে একটা কনফিউশন তৈরি হয়, সেটা হচ্ছে যে এখানে তো অ্যান্সার লেখা বিনিময় সূত্র, যে বিনিময় সূত্র মেনে চলে না, তার মানে কি সে সংযোজন সূত্র, বন্টন সূত্র এগুলা কি মেনে চলে? এগুলো মেনে চলে না আসলে। সংযোজন সূত্র, বন্টন সূত্র এগুলোও সে মেনে চলে না। কিন্তু এই লাইনটা সরাসরি একটা বইয়ের লাইন, এই লাইনটা সরাসরি একটা বইয়ের লাইন, যে তড়িৎ প্রবাহ রাশিটির মান ও অভিমুখ থাকলেও দুটি নির্দিষ্ট তড়িৎ প্রবাহ ভেক্টর যোগের বিনিময় সূত্র মেনে চলে না। বিনিময় সূত্রের কথা বইতে সরাসরি লেখা আছে, এই জন্য বাকিগুলোও অ্যান্সার, কারণ সে আসলেই কোনো সূত্র মেনে চলে না, বাকিগুলোও অ্যান্সার। কিন্তু বইতে যেহেতু বিনিময় সূত্রের কথা বলা আছে, এই জন্য এটার অ্যান্সার আমরা বিনিময় সূত্রই দাগাবো। ঠিক আছে। আচ্ছা, ঘূর্ণনশীল বস্তুর ক্ষেত্রে বলের সমতুল্য রাশি হচ্ছে টর্ক। টর্কের ক্ষেত্রে সঠিক হচ্ছে এটা, টাউ সমান আর প্লাস এফ। অনেকেই এটা নিয়ে মানে কনফিউশনে পড়ে গেছে, কারণ ইসাক স্যারের বইতে কোনো একটা জায়গায় সম্ভবত যে পেছনে যে সার সংক্ষেপ, সেইখানে সম্ভবত এই টর্কের সূত্র টাউ সমান এফ ক্রস আর দেয়া আছে। এটা ভুল, এটা ভুল। টর্কের ইউনিভার্সাল সূত্র হচ্ছে টাউ সমান আর ক্রস এফ, এটাই কারেক্ট। এফ ক্রস আর, যারা কনফিউশনে পড়ে গেছিল যে এটাও কারেক্ট এটাও কারেক্ট, যে দুইটাই তো বইতে আছে, দুইটাই বইতে আছে, কিন্তু এফ ক্রস আর এটা ভুলে দেয়া আছে, এটা প্রিন্টিং মিস্টেক, এটা হবে না। অ্যান্সার হবে আর ক্রস এফ। 13 নাম্বারটা পারবা, 14 পারবা, 15 পারবা, অসুবিধা নাই, 16 17 এটাও পারবা, অসুবিধা নাই। 18 নম্বর কি বলছে? প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে কোন বিন্দুর অবস্থান যে ভেক্টরের সাহায্যে নির্ণয় করা হয় তাকে বলা হয় অবস্থান বা পজিশন ভেক্টর। অবস্থান বা পজিশন ভেক্টর। কোন ভেক্টরের মানকে ওই ভেক্টরের একক ভেক্টর দ্বারা গুণ করলে ভেক্টরটি পাওয়া যাবে। কেন? কারণ হচ্ছে দেখো, আমরা জানি, আমরা কি জানি, আমরা একটু আগে পড়ছি যে কোনো একটা ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করলে আমরা কি পাবো? আমরা একটা একক ভেক্টর পাবো। ঠিক আছে। আর এখন কোন ভেক্টরের মানকে, তাহলে কোন ভেক্টরের মান মানে কি? এ। কোন ভেক্টরের মানকে তার কার সাথে? ওই ড্যাশ ভেক্টর দ্বারা গুণ করলে, এই যে একক ভেক্টরের সাথে গুণ করলে, দেখো একক ভেক্টরের সাথে গুণ করলে আমরা কি পাবো? আমরা এই ভেক্টরটা পাবো। তাহলে অ্যান্সার হচ্ছে এখানে একক ভেক্টর। 20 নাম্বার, নিচের কোনটিকে নাল ভেক্টর দ্বারা প্রকাশ করা যায় না? মনে আছে আমি 3টা ক্ষেত্র বলছিলাম, একটা হচ্ছে যে সমান ও বিপরীত ভেক্টরের লব্ধি, সমবেগে গতিশীল বস্তুর ত্বরণ, দুটি সমান ভেক্টরের বিয়োগফল। দুটি সমান্তরাল ভেক্টরের স্কেলার কিন্তু না, দুটি সমান্তরাল ভেক্টরের ভেক্টর গুণকে আমরা প্রকাশ করতে পারি, স্কেলার গুণকে না। পি ও কিউ বিন্দুর স্থানাঙ্ক এত, পি কিউ ভেক্টরের মান কত? এইটা দেখার পর অনেকে মন খারাপ হচ্ছে যে এই অঙ্ক তো বইতে নাই। হ্যাঁ, এই অঙ্ক সরাসরি বইতে নাই, এই অঙ্কটাই বইতে আছে, শুধু এখানে একটু ডাটা চেঞ্জ করে দেয়া আছে। এই অঙ্কর ডাটা শুধু চেঞ্জ করে দিছি আমরা, যার কারণে অ্যান্সারটা চেঞ্জ হয়ে গেছে। সরাসরি বইতে যেটা ছিল
সেটা কিন্তু আমরা রাখি না, আমরা ডাটা চেঞ্জ করে অঙ্কটা তোমাদেরকে দিছি। তাহলে নিয়ম কিন্তু সেম, ওই যে R2 মাইনাস R1 করতে হবে, করার পর যেটা থাকবে থাকবে হচ্ছে 6i মাইনাস 6j, এটা থাকবে। তাহলে সেটা কি করতে হয় আমরা জানি, মান বের করার জন্য সহগগুলাকে স্কোয়ার করে রুট করতে হয়। তাহলে দুইটা সহগ হচ্ছে 6, তাহলে 6 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার মানে হচ্ছে √2 ইন্টু 36, তার মানে হচ্ছে 6√2। ঠিক আছে, এটা কিন্তু একদম সোজা, তুমি যদি নিয়ম জানো ক্যালকুলেশন করা কোনো ব্যাপারই না। তারপর 22 23 পারবা, সমস্যা নাই। 24 পারবা, 25 কোনো অসুবিধা নাই। 26 নাম্বারটা এটাও সেম, এখানে হচ্ছে কি বলছে, এখানে অনেকে কনফিউশন হচ্ছে, দিক তো বলা আছে, এখানে তো কোন বলা নাই। তো কি হয়েছে, আমরা যদি ম্যাপে চিন্তা করি, ম্যাপের এই পাশ হচ্ছে পশ্চিম, তাহলে পশ্চিম দিকে গেছে সে 40 নিউটন বলে, এবং 30 নিউটন বল দ্বারা উত্তর দিকে, এবং উপরের দিক, উত্তর দিক হচ্ছে উপরের দিক, এখানে গেছে হচ্ছে সে কত 30 নিউটন। ঠিক আছে, তাহলে লব্ধি বলের মান কত, লব্ধি বল হচ্ছে যে এই মানটা, লব্ধি হচ্ছে যে এই মানটা মানে তার অতিভুজ, লব্ধি হচ্ছে যে এই মানটা মানে অতিভুজ। ঠিক আছে, জাস্ট অতিভুজ এই তো। আর এখানে যেহেতু একটার একটা লম্ব, আমরা যদি ম্যাপের কথা চিন্তা করি, ম্যাপের মধ্যে একটা কি একটা লম্ব, লম্ব যেহেতু তাহলে কোণ কত, কোণ হচ্ছে 90 ডিগ্রি। cos 90 এর মান কত, cos 90 এর মান হচ্ছে 0। এই কারণে এই যে পিথাগোরাস উপপাদ্যটা, সেই উপপাদ্যটা প্রয়োগ করলে অ্যান্সার চলে আসবে। ঠিক আছে, ওকে। 27 28 পারবা, 29 পারবা, সমস্যা নাই। 30 নাম্বারটা দেখো কি বলছে, দুটি ভেক্টরের অন্তর্ভুক্ত কোণ কত হলে আমরা জানি যে তাদের লব্ধি একটি ভেক্টরের মানে √2 গুণ হয়। আমরা পড়ছিলাম যে যদি দুইটা ভেক্টর সমান হয়, তাহলে তখন যদি মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হয়, তাহলে লব্ধি হবে ভেক্টরের মানে কত গুণ, √2 গুণ। লব্ধি হবে ভেক্টরের মানে √2 গুণ। পাখি ওড়ার সময় ভেক্টরের কোন সূত্র মেনে চলে, সামান্তরিক সূত্র। এটা সরাসরি বইয়ের লাইন। অনেকের মনে প্রশ্ন আসছে যে ভাই আপনি তো ক্লাসে বলছিলেন যে পাখির ওরা হচ্ছে ভেক্টরের যোজনের এক্সাম্পল। হ্যাঁ বলছিলাম, তাহলে ভেক্টরের যোজন মানে যোগের সূত্র, সামান্তরিকের সূত্র কি যোগের সূত্র না? সামান্তরিকের সূত্র এটা কি, এটা তো এক ধরনের যোগের সূত্র, তাহলে কোনো অসুবিধা তো নাই। ঠিক আছে, 27 নাম্বারটা, নিচের কোন রাশিটির মান ও অভিমুখ থাকলেও এটি ভেক্টর রাশি না? তড়িৎ প্রবাহ। এটা সরাসরি বইয়ের লাইন, তড়িৎ প্রবাহ। এই রাশিটার মান আছে, দিক আছে, কিন্তু সে বিনিময় সূত্র মেনে চলে না, সে ভেক্টর যোগের বিনিময় সূত্র মেনে চলে না, এই জন্য সে ভেক্টর রাশি না। এটা সরাসরি বইয়ের লাইন, বইতে আছে। সর্বোচ্চ মান কত, সর্বোচ্চ মান হচ্ছে যোগফলের সমান P + Q। 33 নাম্বারটা নিয়ে অনেকে প্রশ্ন করছে, যে এটা কোথা থেকে আসছে, এটা আসছে হচ্ছে বহু নির্বাচনী এমসিকিউ প্রশ্ন, সেখান থেকে আসছে। কি বলছে, দুটি সমান বলের এবং তাদের মধ্যবর্তী কোণ 60 ডিগ্রি এর জন্য লব্ধির বর্গ তাদের মানের কত গুণ। তাহলে এখানে লব্ধির বর্গ বলছে, তাই না? লব্ধির বর্গ যদি বলে তার মানে কি, মানে হচ্ছে R²। লব্ধির বর্গ যদি বলে তার মানে আমি সরাসরি এখান থেকে R² লিখতে পারবো। তাহলে আমি লিখি R² কি বলছে, দুইটা বলই সমান, দুইটা বলই সমান, তাহলে আমি ধরি দুইটি হচ্ছে P, দুইটা বলই সমান, তাহলে দুইটি হচ্ছে সেম, P² প্লাস P² প্লাস 2P² cos কত, কোণের মান বলছে 60 ডিগ্রি, cos 60 ডিগ্রি। ওকে, cos 60 ডিগ্রি, ঠিক আছে। তাহলে আমি এখান থেকে কি লিখতে পারি, আমি লিখতে পারি 2P² প্লাস প্লাস 2P² cos 60 এর মান কত, হাফ। cos 60 এর মান কত, হাফ। তাহলে এইটা আর এটা চলে গেল, তাহলে আমি এখান থেকে ফাইনালি কি পাচ্ছি, আমি পাচ্ছি R² সমান হচ্ছে 3P², 3P² পাচ্ছি আমি। দেখো এই যেখান থেকে 2 আর 2 কাটাকাটি চলে গেল, এখানে শুধু P² থাকবে। দেখো এই প্রশ্নটাই করছে যে লব্ধির বর্গ মানে R² যে মানটা, সেটা ভেক্টরের মানের কত গুণ, ভেক্টরের মান হচ্ছে দেখো 3 গুণ, 3P²। অ্যান্সার হচ্ছে 3P² মানে 3 গুণ। ঠিক আছে, এটা এমসিকিউ প্রশ্ন, অনুশীলনের প্রশ্ন। 34 পারবা, 35 পারবা, 36 37 নাম্বার পারবা। 38 নাম্বারটা আমি ক্লাসে বলছিলাম যে যদি দুইটা সমান ভেক্টরের
লব্ধি কত হবে যদি তাদের মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি হয়। এটা বইয়ের লাইন যে যদি মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি হয় তাহলে দুইটা ভেক্টরের মান আর লব্ধি দুইটাই সেম, তার মানে ভেক্টর দ্বয়ের মানের সমান। এটা হচ্ছে অ্যান্সার। 39 নাম্বার পারবা, 40 নাম্বারও পারবা, 41 পারবা, 42-এ কোনো সমস্যা নাই, 43, 44 পারবা, সমস্যা নাই, 45 নাল ভেক্টরকে প্রকাশ করা হয় শূন্য, শূন্যর উপর তীর চিহ্ন দিয়ে। 46 নাম্বার বলের লব্ধি সর্বোচ্চ মান কত? লব্ধির সর্বোচ্চ মান হচ্ছে যোগফল, দুইটা বলের সর্বোচ্চ মান হচ্ছে তাদের যোগফল, তাহলে যোগ করে দিলে কাজ শেষ। 3 + 4 7। কোনটি ভেক্টর রাশি নয়? চাপ। কোনটিকে প্রকাশ করতে মান ও দিক দুইটাই লাগে? 49 পারবা, 50 পারবা। আচ্ছা, কোন ভেক্টরে ডাইভারজেন্স হলো, আমরা জানি যে ডাইভারজেন্স কি, কোন ভেক্টরের ডাইভারজেন্স হলো একটা স্কেলার রাশি। কোন ভেক্টরের ডাইভারজেন্স হচ্ছে একটা স্কেলার রাশি। মনে আছে আমি বলছিলাম যে গ্রেডিয়েন্ট আর টর্ক এরা হচ্ছে ভেক্টর রাশি, আর ডাইভারজেন্স কি রাশি? ডাইভারজেন্স হচ্ছে একটা স্কেলার রাশি বা স্কেলার ক্ষেত্র। 52 নাম্বারটা এটা ক্লাসে বলছিলাম, কি বলছে? সম্পাদিত কাজের পরিমাণ কত? তাহলে আমাকে কি করতে হবে? আমাকে হচ্ছে F.R, আমাকে যেটা করতে হবে, একটি কণার উপর এত বল প্রয়োগ করলাম, কণাটির সরণ এত হইল, প্রয়োগকৃত বল কর্তৃক সম্পাদিত কাজের পরিমাণ কত? তার মানে আমাকে এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে ডট গুণ করতে হবে, তার মানে সহগ গুলাকে গুণ করতে হবে। এই যে 2 আর 6 গুণ করলে হচ্ছে 12, তারপর হচ্ছে এই 2 আর 3 এটা গুণ করলে হচ্ছে কত? -6, তারপর হচ্ছে কে মানে 1 আর এখানে 2 -2, তাহলে আমি এখান থেকে পাবো হচ্ছে 12 - 8, তার মানে আমার অ্যান্সার হচ্ছে 4 জুল। অ্যান্সার হচ্ছে 4 জুল। 53 নাম্বার কি বলছে? পরস্পর লম্ব হবে। আমরা জানি লম্ব হইলে কি করতে হয়? লম্ব হইলে ডট গুণের মান ধরতে হয় শূন্য। লম্ব হইলে কি করতে হয়? লম্ব হইলে ডট গুণের মান শূন্য ধরতে হয়। তাহলে দেখো 4 8 হচ্ছে 32, হ্যাঁ, এই 4 8 হচ্ছে 32, ঠিক আছে, লিখলাম এই যে 32, এই এম আর হচ্ছে যে 4, তাহলে -4m। আর এখানে কোনো কে নাই, এই পাশে যেহেতু কোনো কে নাই, এখানে কে আছে, সো কে এখানে একটা শূন্য মানে 0 কে, এটা সেটা যেহেতু 0ই হবে, এই জন্য 32 - 4m = 0, বা 4m = 30, বা m = হচ্ছে 8, ঠিক আছে। এরপর i ক্রস কে ক্রস জে ক্রস কে কত? দেখো i ক্রস কে মানে কি, আমি ওখানে একটা কথা বলছিলাম যে i এর পর অলওয়েজ আসবে হচ্ছে জে, আবার জে এর পর অলওয়েজ আসবে হচ্ছে কে, কে এর পর আসবে হচ্ছে আই। এই সিরিয়ালটা যদি মেনটেন করে তাহলে হচ্ছে প্লাস, সিরিয়ালটা মেনটেন না করলে মাইনাস। তাহলে আই ক্রস কে হওয়া উচিত ছিল কে থেকে আই, হইছে কি আই থেকে কে, তার মানে এখানে একটা মাইনাস আসবে, -জে। ক্রস জে ক্রস কে, জে থেকে কে, তার মানে ঠিক আছে, তাহলে জে ক্রস কে করলে আমরা কি পাবো? আই পাবো। তাহলে এখন আমরা কি পাইলাম? আমরা পাইলাম -জে ক্রস আই। হওয়ার কথা ছিল আই থেকে জে, হইছে কি? হইছে জে থেকে আই, তার মানে আমরা কি পাবো? আমরা পাবো হচ্ছে মাইনাস কে। তাহলে মাইনাসে মাইনাস হচ্ছে প্লাস, অ্যান্সার হচ্ছে শুধু কে, প্লাস কে, ঠিক আছে, অ্যান্সার হচ্ছে প্লাস কে। আচ্ছা, এরপর হচ্ছে 55 নাম্বার, এটা আমি ক্লাসে করেছিলাম, এটা সরাসরি যে ক্লাসের যে ম্যাথ ছিল সেখান থেকে আসছে, অ্যান্সার হচ্ছে 4। আর অন্তরীকরণযোগ্য স্কেলার অপেক্ষকের গ্রেডিয়েন্ট কত? আমরা এটাকে প্রকাশ করি ন্যাবলা ফাই দিয়ে। গ্রেডিয়েন্ট এটাকে আমরা প্রকাশ করি ন্যাবলা ফাই, গ্রেডিয়েন্টকে আমরা প্রকাশ করি হচ্ছে ন্যাবলা ফাই, এটা দিয়ে, ঠিক আছে, ন্যাবলা ফাই দিয়ে, এটা দিয়ে আমরা প্রকাশ করি। আচ্ছা, 55 নাম্বারটা হচ্ছে কার অঙ্ক? এটা হচ্ছে ডাইভারজেন্সের অঙ্ক। এটা হচ্ছে ডাইভারজেন্সের অঙ্ক, আমাকে ডাইভারজেন্স বের করতে হবে। তাহলে এটার সূত্র হচ্ছে, এটা সূত্র হচ্ছে ন্যাবলা ডট আর সমান d/dx অফ i, এক্স এর সাপেক্ষে i এর যে সহগটা সেটাকে ডিফারেন্সিয়েশন, প্লাস y এর সাপেক্ষে j এর যে সহগ সেটার ডিফারেন্সিয়েশন, প্লাস z এর সাপেক্ষে k এর যে সহগ সেটার ডিফারেন্সিয়েশন। ওকে, ঠিক আছে, তাহলে আমি এই পাশে করি, হ্যাঁ, ফাঁকা জায়গা আছে। তাহলে d/dx অফ i, তাহলে d/dx অফ i, i এর সহগ কত? দেখো i এর সহগ হচ্ছে x, তার মানে এখানে আমি লিখলাম x, প্লাস
ডি বাই ডি ওয়াই অফ জে। দেখো তো ভাইয়া জের সহগ কত? জের সহগ হচ্ছে ওয়াই, আমি লিখলাম ওয়াই, প্লাস ডি বাই ডিজেড অফ কে এর সহগ কত? কে এর সহগ হচ্ছে 2z, সহগ হচ্ছে 2z। ওকে, তাহলে দেখো ডি অফ ডিএক্স এটা হচ্ছে 1, ডি অফ ডিওয়াই এটা হচ্ছে 1, আর এখান থেকে এই যে এই জায়গাটা দেখো, এখান থেকে 2 হচ্ছে কি? 2 হচ্ছে ধ্রুবক, তাহলে 2 যদি সামনে আসে, 2 যদি সামনে আসে তাহলে ডি বাই ডিজেড অফ জেড, জেড এর সাপেক্ষে জেড এর ডিফারেন্সিয়েশন মানে হচ্ছে 1, তার মানে আমি এখানে পাবো হচ্ছে 2, পাবো হচ্ছে 2, তার মানে অ্যান্সার হচ্ছে 4। ঠিক আছে, ন্যাবলা ডট আর ডি হচ্ছে ডাইভারজেন্স বোঝায়, ন্যাবলা ডট আর এটা দিয়ে হচ্ছে ডাইভারজেন্স বোঝায়, ডাইভারজেন্স। আচ্ছা 54 নাম্বারটা আবার বলবো। আচ্ছা নিয়ম হচ্ছে আর কি, যেটা আমরা ধরে নিই মানে পজিটিভ আর নেগেটিভ, এই তো ভেক্টর তো এটা ব্যাপার যে দিক, ধনাত্মক দিক আর হচ্ছে ঋণাত্মক দিক, এটা আমাদের জন্য ইম্পর্টেন্ট ভেক্টর চ্যাপ্টারের জন্য। আচ্ছা তো যেটা হয় সেটা হচ্ছে যে আই থেকে জে, জে থেকে কে, কে থেকে আই, এটা একটা সিকোয়েন্স। এই সিকোয়েন্সটা যদি কোনো ভেক্টর রাশি মেনে চলে তাহলে আমরা বলি যে মানগুলো হচ্ছে পজিটিভ। যদি কোনো কারণে এই সিকোয়েন্সটা না মেনে উল্টা দিকে যায়, মানে যাওয়ার কথা আই থেকে জে থেকে, জে থেকে কে, কে থেকে আই, এইটা না হয়ে যদি উল্টা দিকে যায়, জে থেকে আই অথবা আই থেকে কে বা কে থেকে জে, যদি এই সাইকেলটা উল্টা হয়ে যায় তখন সামনে মাইনাস নিয়ে আসতে হয়। তাহলে খেয়াল করো আই ক্রস কে, আই ক্রস কে হওয়া উচিত ছিল কে থেকে আই, কিন্তু লেখা আছে আই ক্রস কে, তাহলে কি করতে হবে? সামনে একটা মাইনাস আনতে হবে। তাহলে নিয়ম হচ্ছে ক্রস গুণে যে দুইটা আছে, যে দুইটা দেয়া আছে সেইটা বাদে বাকি যেটা, তাহলে আই আর কে দেয়া আছে, নাই কোনটা? জে, তাহলে এইটার অ্যান্সার হচ্ছে মাইনাস জে। আবার মাঝখানে ক্রস, জে ক্রস কে, জে থেকে কে, তাহলে ঠিক আছে, নাই কোনটা? নাই হচ্ছে আই, তাহলে সামনে একটা মাইনাস থাকলো, জে থেকে আই এর দিকে যাব, জে ক্রস আই মানে জে থেকে আই এর দিকে, হওয়া উচিত ছিল আই থেকে জে, কিন্তু এখানে দেয়া আছে উল্টা জে ক্রস আই, তার মানে কি সামনে আরেকটা মাইনাস বসবে, তাহলে মাইনাসে মাইনাস হচ্ছে প্লাস, এই জন্য অ্যান্সার হচ্ছে প্লাস কে। ঠিক আছে, ওকে। 57 নাম্বার, এ ক্রস বি এর মান শূন্য হলে ভেক্টরদের মধ্যবর্তী কোণ কত? এটা অনেক একটু কনফিউশন অনেকের তৈরি হয়েছে, যে আমরা তো জানি যে এ ক্রস বি, এ ক্রস বি মানে হচ্ছে এ বি সাইন থিটা। ঠিক আছে, তাহলে কি বলছে? এ ক্রস বি এর মান হচ্ছে শূন্য, তাহলে এটার অ্যান্সার যদি শূন্য হইতে হয় তার মানে সাইনের অ্যান্সার শূন্য হইতে হবে। এইটার অ্যান্সার যদি শূন্য হইতে হয় তাহলে সাইন থিটা, থিটার এমন একটা মান লাগবে যেই মানের জন্য গুণফলটা শূন্য হবে। তাহলে আমরা জানি যে সাইন থিটার মান শূন্য কোথায়? সাইন থিটার মান শূন্য হয় একটা হচ্ছে 0 ডিগ্রিতে, সাইন 0 মান হচ্ছে 0, এবং সাইন 180 ডিগ্রি এটার মানও 0, সাইন 0 0, সাইন 180 ডিগ্রি 0, তাহলে 180 মানে কি? পাই। 180 মানে কি? পাই, এই জন্য এটা অ্যান্সার হচ্ছে পাই। ঠিক আছে, সাইন 0 ডিগ্রি মান 0, সাইন 180 ডিগ্রি মান 0, এখানে তো 0 ডিগ্রি নাই, এখানে আছে কি 180 ডিগ্রি আছে, এই জন্য অ্যান্সার হচ্ছে পাই। 58 নাম্বার পারবা। 59 নাম্বার, জে ক্রস ডি হচ্ছে মান 0, পি ক্রস কিউ পারবা, অসুবিধা নাই। 61 পারবা, 62 পারবা। আচ্ছা এখানে একটা সমস্যা, এটা অনেকে প্রশ্ন করছে, এ ও বি ভেক্টর দ্বারা সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু নির্দেশ করলে সামান্তরিকের ক্ষেত্রফল কি? ভেক্টর দ্বয়ের ক্রস গুণফলের সমান। তো অনেকেই জিজ্ঞেস করছে যে ক্রস গুণফলের মানের সমান, এখানে তো মানের কথাটা লেখা নেই, মানে ক্রস গুণফলের সমান আর ক্রস গুণফলের মানের সমান তো আসলে একই। ক্রস গুণফলের সমান আর ক্রস গুণফলের মানের সমান কথা দুইটা আসলে একই কথা। কেন? কারণ ওইখানে যে ছবিটা ছিল, আমি একটু দেখাই, আমার এখানে লেকচারটা ওপেন করা আছে, আমি একটু দেখাচ্ছি। এই যে ছবিটা একটু খেয়াল করো, এই যে ছবিটা একটু যদি আমরা দেখি ছবিটার দিকে, দেখো এখানে কি বলছে? এখানে বলছে ফাইনালি যেটা হচ্ছে একটা সামান্তরিক, সামান্তরিকের ও একটা বাহু, ও এ বাহু হচ্ছে ভেক্টর পি কে নির্দেশ করে, ও সে একটা বাহু, সে হচ্ছে কাকে নির্দেশ করে? কিউ কে নির্দেশ করে। আমরা জানি যে সামান্তরিকের ক্ষেত্রফল কত? সামান্তরিকের ক্ষেত্রফল হচ্ছে ভূমি ইন্টু উচ্চতা। সামান্তরিকের ক্ষেত্রফল কত? সামান্তরিকের ক্ষেত্রফল হচ্ছে
ভূমি ইনটু উচ্চতা, এটা। তাহলে আমার ভূমি কত? ভূমি হচ্ছে ও এ। ভূমি কত? ভূমি হচ্ছে ও এ। উচ্চতা কত? উচ্চতা হচ্ছে সিডি। এইটার উচ্চতা কত? উচ্চতা হচ্ছে সিডি, তাই না? তাহলে আমার অ্যান্সার হচ্ছে ও এ ক্রস হচ্ছে সিডি। এখন সিডি এর কোনো মান তো দেয়া নাই, সিডি এর কোনো মানে কিন্তু দেয়া নাই। কার মান দেয়া আছে? ও এ, এইটার মান দেয়া আছে। ও সি, এইটার মান দেয়া আছে। সিডি এর মান তো দেয়া নাই। তাহলে ও এ মানে কি? ভূমি। ও সি মানে কি? অতিভুজ। তাহলে অতিভুজ আর ভূমির সাথে কার সম্পর্ক? অতিভুজ আর ভূমির সাথে সম্পর্ক হচ্ছে সাইনের। তাহলে আমরা লিখতে পারি যে সাইন আলফা সমান হচ্ছে সিডি বাই হচ্ছে ওসি, লম্ব বাই অতিভুজ। তাহলে আমার কার মান দরকার? সিডি এর মান দরকার না? তাহলে আমি কি লিখতে পারি? আমি লিখতে পারি সিডি সমান হচ্ছে ও সি সাইন আলফা। তাহলে ও এ সেটার মান হচ্ছে পি, ও সি সাইন আলফা। ও সি মানে কি? মানে হচ্ছে কিউ। তাহলে আমি লিখতে পারি পি কিউ সাইন আলফা। তাহলে দেখো এই যে পি কিউ সাইন আলফা, এটাই কি? এটাই কি সামান্তরিক ক্ষেত্রফলটা না? এই যে পি কিউ সাইন আলফা, এটাই কি? এটাই হচ্ছে সামান্তরিকের ক্ষেত্রফল। পি কিউ সাইন আলফা যা কথা, পি ক্রস কি কিউ একই কথা না? পি কিউ সাইন আলফা যা কথা, পি ক্রস কিউ কি একই কথা। এই জন্যই বলছে যে সামান্তরিকের ক্ষেত্রফল দুটা ভেক্টরের ক্রস গুণফলের সমান মানে কি? পি ক্রস কিউর সমান, বা ক্রস গুণফলের মানের সমান মানে পি কিউ সাইন আলফার সমান। কথা দুইটা কিন্তু একই, কথা দুইটা কিন্তু একই। ক্রস গুণফলের সমান মানে পি ক্রস কিউ, ক্রস গুণফলের মানের সমান মানে পি কিউ সাইন আলফা, কথা কিন্তু একই। অনেকের এটা কনফিউশন হয়েছে যে এখানে তো আমরা জানতাম ক্রস গুণফলের মানের সমান বইতে লেখা আছে। ক্রস গুণফলের মানের সমান যা কথা, ক্রস গুণফলের সমান তো একই কথা। পি কিউ সাইন আলফা যা কথা, পি ক্রস কিউ কি একই কথা। এটা মনে হয় কেউ একজন গ্রুপের যে প্রবলেম পোস্ট এখানে মনে হয় দিছিলাম, তার জন্য বললাম। ভেক্টরের গুণফলের দিক হচ্ছে আমরা নির্ণয় করি ডান হাত স্ক্রু নিয়মে। ফ্লেমিং এর ডান হস্ত নিয়ম না কিন্তু, শুধু ডান হস্ত নিয়মে। হ্যাঁ, ফ্লেমিং এর ডান, ফ্লেমিং না কিন্তু, ফ্লেমিং হচ্ছে চুম্বক অধ্যায়। আর এখানে শুধুমাত্র ডান হাতি। ভেক্টর গুণফলের দিকের জন্য ফ্লেমিং দরকার নাই, শুধু ডান হাতে স্ক্রু নিয়ম লিখলেই হবে। 65 নম্বরের প্রশ্ন ছিল এবিসি সমতলী হওয়ার শর্ত। এটা বইতে আছে, এটা বইতে আছে। এ ডট বি ক্রস ইকুয়ালস টু 0, এটা সরাসরি বইয়ের লাইন। এটার ব্যাখ্যা তপন স্যারের বইতে আছে। এটার ব্যাখ্যা তপন স্যারের বইয়ের 2.7 নাম্বার টপিক সম্ভবত। তপন স্যারের 2.7 মনে হয়। টপিকের নাম হচ্ছে ত্রিগুণফল। এই টপিকের নাম হচ্ছে ভেক্টরের ত্রিগুণফল, যেটা তপন স্যারের বইতে ব্যাখ্যা করে দেয়া আছে যে কেন অ্যান্সার হচ্ছে এটা এ ডট বি ক্রস সি। ওখান থেকে দেখে নিবা ত্রিগুণফল। হ্যাঁ, আচ্ছা। কোনটি টাইম ডেরিভেটিভ? নিচের কোনটি টাইম ডেরিভেটিভ হলো ত্বরণ? কোনটির টাইম ডেরিভেটিভ হলো ত্বরণ? এটা আমি বলছিলাম যে আমরা জানি ত্বরণ মানে কি। ত্বরণ মানে এ হচ্ছে ভি বাই টি, বা আরো সুন্দর করে বললে ডি ভি বাই হচ্ছে ডিটি। তার মানে আমরা যদি বেগকে টাইম ডেরিভেটিভ, টাইম দিয়ে ডেরিভেশন করি, আমরা যদি বেগকে সময়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি তাহলে ত্বরণ পাবো। আমরা যদি বেগকে সময়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি তাহলে আমরা ত্বরণ পাবো, এটাই এখানে বলছে। কোনটি হিসাবের জন্য ইন্টিগ্রাল ক্যালকুলাস? আমরা বলছিলাম যে ডিফারেন্সিয়াল ক্যালকুলাস হচ্ছে 3 জায়গায়, বেগ, ত্বরণ আর হচ্ছে বক্ররেখার ঢাল। বেগ, ত্বরণ এবং বক্ররেখার ঢাল, এই 3 জায়গায় হচ্ছে ডিফারেন্সিয়াল ক্যালকুলাস। তাহলে ইন্টিগ্রাল ক্যালকুলাস কোথায় হবে? এই 3টা ছাড়া যেটা ভরকেন্দ্র সেটা। 68 নাম্বার বলছিলাম ডাইভারজেন্সের মান ধনাত্মক। মান ধনাত্মক মানে কি? মান ধনাত্মক মানে তারা ছড়ায় যাচ্ছে। মান ধনাত্মক মানে কি? মানে ছড়ায় যাচ্ছে। ছড়ায় যাওয়া মানে কি? মানে হচ্ছে আয়তন বেড়ে যাচ্ছে। আয়তন বাড়লে ঘনত্ব কি হয়? ঘনত্ব হ্রাস পায়। এরপরে স্কেলার ফাংশনকে ভেক্টর রাশিতে পরিণত করে কে? গ্রেডিয়েন্ট। গ্রেডিয়েন্ট কাজ করে কার উপর? স্কেলারের উপর। কাজ করে কি করে? তাকে ভেক্টর রাশিতে রূপান্তর করে। ভেক্টর ডিফারেন্সিয়াল অপারেটর নাম হচ্ছে ন্যাবলা। কোনটি অপারেটর নয়? সমকোণ কিন্তু অপারেটর না। কেন? কারণ আমরা জানি সমকোণের একটা মান আছে 90 ডিগ্রি। সমকোণের মান হচ্ছে 90 ডিগ্রি, এই জন্য সমকোণ কিন্তু অপারেটর না। তারপরে হচ্ছে এটা বলছিলাম যে এটা হচ্ছে কার্লের মান। কার্লের মান হচ্ছে একক ক্ষেত্রের যে সর্বোচ্চ রেখা ইন্টিগ্রাল সেটা। 69 নাম্বারটা বুঝাই দিতে কি বুঝাই দেব? 69 নম্বরে নিচের কোনটি সঠিক নয়? পরস্পর লম্ব দুটি ভেক্টরের স্কেলার গুণফল হচ্ছে 0। পরস্পর লম্ব দুটি ভেক্টরের স্কেলার গুণফল, তাহলে লম্ব মানে কোণ কত?
লম্ব মানে হচ্ছে কোণের মান 90 ডিগ্রি। লম্ব মানে হচ্ছে কোণের মান কত? কোণের মান হচ্ছে 90 ডিগ্রি। ওকে, তাহলে এখানে কি বলছে? আচ্ছা, তাহলে এ ডট বি, যেহেতু স্কেলার গুণ বলছে, তাহলে এ ডট বি মানে হচ্ছে এ বি কস থিটা। যেহেতু এখানে লম্ব বলছে, তার মানে এ বি কস 90। এ বি কস 90, কস 90 এর মান হচ্ছে 0। তাহলে এক নাম্বারটা কারেক্ট। 2 নাম্বার, ভেক্টর গুণফল বিনিময় নিয়ম মেনে চলে না। হ্যাঁ, ভেক্টর গুণফল কিন্তু বিনিময় সূত্র মানে না, স্কেলার গুণফল মানে। ভেক্টর গুণনের অপর নাম ক্রস গুণ, এটাও সঠিক। ডট গুণফলের ফলে ভেক্টর রাশি পাওয়া যায়। আমরা জানি ডট গুণ বা স্কেলার গুণ, ডট গুণফল বা স্কেলার গুণফলের ফলে কিন্তু স্কেলার রাশি পাওয়া যায়। ডট গুণফলের ফলে কি পাওয়া যায়? স্কেলার রাশি পাওয়া যায়, ভেক্টর রাশি পাওয়া যায় না। ঠিক আছে, এটা হচ্ছে ভুল। ওকে, ঠিক আছে। এরপর এটা আমি ক্লাসে করেছিলাম লাস্টে, যে এ ডট বি এবং এ ক্রস বি যদি সমান হয় তাহলে মধ্যবর্তী কোণ হচ্ছে 45 ডিগ্রি। এটা আমি দেখাইছিলাম ক্লাসে। এই যে এটা হচ্ছে প্রমাণ, এভাবে করে দেখাতে হয়, করতে হয়। তারপর অঘূর্ণনশীল কখন হবে? অঘূর্ণনশীল হওয়ার শর্ত আমি বলছিলাম যে কি, কার্লের মান যদি শূন্য হয়, কার্লের মান যদি শূন্য হয় তখন অঘূর্ণনশীল। কতে হচ্ছে কার্ল, কত হচ্ছে ক্রস গুণ, কতে কার্ল কতে ক্রস গুণ। ওকে, 79 নাম্বার অপারেটর সংজ্ঞা, 80 নাম্বার পারবা। 81 নাম্বার এটা আমি ক্লাসে করেছিলাম, পরস্পর সমান্তরাল হওয়ার শর্ত ছিল। 82 নাম্বার পারবা, 83 পারবা, 84 পারবা, 85 পারা যাবে, সমস্যা নাই, কনফিউশন নাই কোনো। এটা সরাসরি একদম মান বসা দিলে কাজ শেষ। কি বলছে? এ ডট বি, ডট বি মানে হচ্ছে কজ এর গুণ, তাহলে 5 6 হচ্ছে 30, কস 60 মানে কত? হাফ, এই জন্য অ্যান্সার হচ্ছে 15। কস 60 মানে হচ্ছে হাফ। 90 নাম্বারটা নিয়ে সমস্যা অনেকের হয়েছে, যে এক্স অক্ষের সমান্তরাল ভেক্টর কোনটা, এটা আমরা কেমনে করব? আচ্ছা, আমি একটু দেখাই, দেখো। আই ক্রস জে, হ্যাঁ, আই ক্রস জে মানে কি? আই ক্রস জে মানে হচ্ছে কে। কে ক্রস কে কত? কে ক্রস কে হচ্ছে 0, শেষ। আই ডট জে, আই ডট জে করলে কি পাওয়া যায়? আই ডট জে করলে হচ্ছে 0 পাওয়া যায়। তাহলে এটার মান হচ্ছে কত? 0। আই ক্রস জে করলে পাওয়া যায় হচ্ছে কে। কে ডট কে কত? কে ডট কে হচ্ছে 1। আই ক্রস জে কত? আই ক্রস জে হচ্ছে কে। আই ক্রস জে, হ্যাঁ, আই ক্রস জে, এই যে আই ক্রস জে, এটার মান কত? এটার মান হচ্ছে কে। কে ক্রস জে কত? কে ক্রস জে, এইটার মান হচ্ছে মাইনাস আই। কে ক্রস জে, সলভ এখানে একটা মাইনাস হবে, হ্যাঁ। কে ক্রস জে, এটার মান কত? মাইনাস আই। তাহলে চিন্তা করো, মাইনাস আই মানে কি? মাইনাস আই মানে সে হচ্ছে এক্স অক্ষ বরাবর। তাহলে প্রশ্ন কি? প্রশ্ন হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল। আমরা জানি যে এক্স অক্ষ দিয়ে আমরা কাকে ইন্ডিকেট করি? এক্স অক্ষ দিয়ে আমরা আই কে ইন্ডিকেট করি। তাহলে মাইনাস আই সে কি? সে হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল, এই জন্য অ্যান্সার হচ্ছে এটা। এক্স অক্ষের সমান্তরাল মানে হচ্ছে মাইনাস আই বা প্লাস আই, যেটি আসছে এটা। এইভাবে করে বের করতে হয়। 91 নাম্বার, এ ডট বি শূন্য হলে কোনটি সম্ভব নয়? তাহলে ডট গুণের মান শূন্য হইতে হলে তাদের মান শূন্য হইতে হবে, অথবা মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হইতে হবে। কেন? কারণ cos 90, cos 90 মানে হচ্ছে শূন্য। ঠিক আছে, তারপর হচ্ছে 92 পারবো, 93 পারবো, সমস্যা নাই। 94 নাম্বার, এটা সরাসরি মান বসানোর, এটা হচ্ছে মান বসালে হবে। দুটি ভেক্টর স্কেলার গুণফল 2, ভেক্টর গুণফল হচ্ছে 2√3। মধ্যবর্তী কোণ কত? দেখো, এ ক্রস বি মানে এ বি সাইন থিটা, তাহলে ক্রস গুণফলের মান হচ্ছে 2√3, আর স্কেলার গুণফলের মান হচ্ছে 2। তাহলে ভাগ করে দাও, ভাগ করে দাও। তাহলে ভাগ করলে আমরা কি পাবো? দেখো, এখানে বলছে যে স্কেলার গুণফল আর ভেক্টর গুণফল, তাহলে ভেক্টর গুণফল হচ্ছে এ বি সাইন থিটা, তার মান হচ্ছে 2√3, তার মান হচ্ছে
2√3 আর আরেকটা হচ্ছে স্কেলার কোণ, তার মান হচ্ছে 2। তাহলে আমরা এটাকে ভাগ করে দিব। হ্যাঁ, ভাগ করে দিলাম, এটা কাটাকাটি হয়ে গেল, sin বাই cos মান হচ্ছে tan ইকুয়ালস টু 2 আর 2 চলে গেল, থাকবে হচ্ছে √3। তাহলে থিটা সমান tan ইনভার্স √3। tan ইনভার্স √3 আমরা কততে পাই? tan ইনভার্স √3 এটা আমরা পাই 60 ডিগ্রির জন্য। তার आंसर হচ্ছে 60 ডিগ্রি। 95 নাম্বার, এটা নিয়ে অনেকের প্রশ্ন ছিল, এটা কেমনে হয়েছে? y অক্ষ, y অক্ষ বলতে কাকে বোঝায়? y অক্ষ বলতে বোঝায় হচ্ছে যে এটাকে। তাহলে আমার কাজ হচ্ছে যখন কোণ বলছে তখন এটাকে ডট গুণ করে দিবা। কোণ বের করতে বললে ডট গুণ দিয়েও করা যায়, ক্রস গুণ দিয়েও করা যায়, তবে ক্রস গুণ করলে সময় বেশি লাগে, ডট গুণ করলে সময় কম লাগে। এই জন্য উৎপন্ন কোণ বললে অলওয়েজ ডট গুণ করবা। তাহলে খেয়াল করো, জে ডট আই বা আই ডট জে, আই ডট জে এর মান কত? আই ডট জে এটার মান হচ্ছে 0, এই যে ডট গুণ করবো, মাইনাস জে ডট 4 কে, মানে জে ডট কে, জে ডট কে এটার মান কত? এটার মান 0। তার মানে এই ডট গুণফলের মান হচ্ছে 0, এই ডট গুণফলের মান হচ্ছে 0। তাহলে আমরা তো জানি আমরা কি করতেছি, আমরা কোণ বের করতেছি। তাহলে কার গুণ করছি? ডট গুণ। তাহলে ডট গুণের ক্ষেত্রে cos থিটার মান কত আসছে? 0 আসছে। তাহলে থিটার মান কত? cos এর কতর জন্য মান 0 আসে? 90 ডিগ্রির জন্য। কথাটা কি ক্লিয়ার? আমি এটাকে শর্টকাটে দেখালাম আর কি, ডট গুণ করতে হবে তো। তাহলে ডট গুণ মানে কার গুণ? cos এর গুণ। তাহলে তোমার ডট গুণফলের মান কত আসছে? মান আসছে হচ্ছে 0। তাহলে মান যদি 0 আসে, সেটা কার মান? cos এর মান। তাহলে cos এর মান 0 আসে কত ডিগ্রির জন্য? 90 ডিগ্রির জন্য। এর কোণের অঙ্কগুলো এইভাবে করতে হয়, ডট গুণ করে করতে হয়। 96 নাম্বার পারবা, 97 নিচের কোনটি সত্য? এটাও পারবা। 98 জেড অক্ষ বরাবর সরে গেছে, যেহেতু জেড অক্ষ বরাবর, তাহলে আমরা শুধু কে নিব। তাহলে 6 হচ্ছে 48, এটা ক্লাসে করেছিলাম। 99 নাম্বার, ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এটাই। 100 নাম্বার, এটাও পারবা। তাহলে মোটামুটি এটা হচ্ছে আমাদের প্রশ্ন ছিল এই কয়েকটা। এখান থেকে মোটামুটি সবাই পারছো, কয়েকজন বাদে। আচ্ছা, একজন প্রশ্ন করছে সবই পারি, কিন্তু প্রশ্নটা কি ছিল যেন, কই গেল? সবই পারি কিন্তু এত ভাবার টাইম পাই না। তুমি তো অনেক টাইম পাও, কারণ হচ্ছে মোটামুটি 1 ঘন্টা সময় থাকে। তো 1 ঘন্টার মধ্যে তোমাকে তো মাত্র 60টা প্রশ্ন, সরি 1 ঘন্টার মধ্যে 100টা প্রশ্ন দাগাইতে হবে। কিছু প্রশ্ন তো থাকে যে দেখে অ্যান্সার করা যায়, কিছু প্রশ্ন থাকে এরকম যে তুমি দেখে অ্যান্সার করতে পারবা, আর কিছু প্রশ্ন থাকে যে না একটু ম্যাথ করতে হবে, একটু চিন্তা ভাবনা করতে হয়। সেরকম প্রশ্ন তো আহামরি 10টা থেকে 15টা, এর বেশি থাকে না। তো যেগুলো তোমার পারা প্রশ্ন, সেগুলো তো শুধু ক্লিক করতে হয়, কিন্তু সুবিধা অনলাইনে তো তোমাকে বৃত্ত ভরাট করতে হয় না। বৃত্ত ভরাট করতে তোমার সময় বেশি লাগে, কিন্তু বৃত্ত তুমি ভরাট করবা, খুঁজে বের করবা, বৃত্ত ভরাট করা ঝামেলা, সময় বেশি লাগে। কিন্তু পরীক্ষা তো অনলাইনে, অনলাইনে তো শুধু ক্লিক করলেই কাজ শেষ। অনলাইনে শুধু ক্লিক করলেই তোমার কাজ শেষ। শুধু এটার জন্যই যে তোমার তো হচ্ছে পরীক্ষার সময় বৃত্ত ভরাট করতে হবে, তো তখন তোমাকে 1 ঘন্টা দেওয়া হবে, কিন্তু বৃত্ত ভরাট করার সময়টা যেহেতু এখন তোমার লাগতেছে না, এখন শুধু তুমি ক্লিক করলেই শেষ। এই জন্য কিন্তু আমরা কিন্তু 1 ঘন্টার পরীক্ষা নেই না, আমরা কিন্তু অনেক আরো কম সময়ের পরীক্ষা নেই। কেন কম সময়ের? কারণ হচ্ছে তুমি যদি এখন কম সময় জাস্ট ক্লিক করবা, এটার জন্য যদি 1 ঘন্টা সময় নাও, তাহলে পরীক্ষার সময় কিন্তু তুমি আর অ্যান্সারই করতে পারবে না। কেন? কারণ তখন 1 ঘন্টা সময় তোমাকে বৃত্ত ভরাট করতে হবে, নাম রোল ওটার ভরাট করতে, অনেক কিছু, অনেক কাজ করতে হয়। এই জন্য আমরা সময় কম দিচ্ছি, কারণ এখন তোমার কাজ শুধুই ক্লিক করা। তুমি যদি এই 34 মিনিট এর মধ্যে বা 35 মিনিটের মধ্যে যদি তুমি 100টা অ্যান্সার ক্লিক করতে পারো, তার মানে তুমি অ্যান্সার গুলো জানো। বাকি পরীক্ষার যে সময়, যখন ফাইনাল পরীক্ষা হবে বা যখন অফলাইনে পরীক্ষাগুলো শুরু হবে, তখন তুমি দেখবা যে বাকি 25 মিনিট তোমার মানে অনেক সময়, কিন্তু তুমি তখন বৃত্ত ভরাট করার জন্য অনেক সময় পাবা। 65 নং-এ 4টা অপশন দেয়া ছিল না। 65 নং-এ 4টা অপশন আছে, এটা আমি দেখবো আবার। 4টা অপশন দেয়া ছিল না। রেজ হ্যান্ড কে এটা? তাজরিনা। তাজরিনা, আনমিউট করে বলো কি বলবা। আসসালামু স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, একটা ইসাক স্যারের লাইনের সমস্যা ছিল। ওখানে ছিল যে দুটি অসমান ভেক্টরের লব্ধি কখনোই শূন্য হতে পারে না। স্যার, এটা বুঝাই নাই। দুটি অসমান ভেক্টরের লব্ধি কখনো শূন্য হতে পারে না। পারে পারে না। না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি বুঝাই দিচ্ছি। একটাই
জি স্যার একটাই। আচ্ছা ঠিক আছে। ধরি এ একটা ভেক্টর, হ্যাঁ, এটার মান হচ্ছে ধরো 5, বি একটা ভেক্টর, এটার মান হচ্ছে 3। তাহলে এরা দুজন পরস্পর হচ্ছে অসমান, তাই না? তাহলে প্রথম কথা লব্ধি শূন্য। লব্ধি শূন্য এটা হওয়ার শর্ত কি? লব্ধি শূন্য এটার শর্ত ছিল দুইটা। একটা হচ্ছে দুইটা সেম জিনিসকে বিয়োগ করতে হবে, এটা ছিল একটা শর্ত। আর একটা শর্ত ছিল হচ্ছে দুইটা বিপরীত রাশিকে যোগ করতে হবে। লব্ধি শূন্য হওয়ার শর্ত ছিল দুইটা, মনে আছে বইতে ছিল। তাহলে শর্ত একটা হচ্ছে সেটা হচ্ছে দুইটা সমান রাশিকে বিয়োগ করতে হবে, অথবা দুইটা বিপরীত রাশিকে কি করতে হবে, মাইনাস করতে হবে। তার মানে যদি দুইজন সেম না হয় তাহলে তোমার লব্ধি কিন্তু কখনোই শূন্য হবে না। তাহলে একজনের মান হচ্ছে 5, একজনের মান হচ্ছে 3, তাহলে 2। তার মানে অসমান যদি হয় তাহলে কিন্তু কোনোদিনই শূন্য হবে না। তাহলে তোমার এই লব্ধি শূন্য শর্ত হচ্ছে অবশ্যই তাদের মান সমান হতে হবে। সমান হলে তুমি সেটা আইদার যোগ করবা, অথবা মান সমান দিক বিপরীত, তখন তুমি সেটাকে যোগ করবা। এই জন্যই বইতে লেখা আছে যে এই কথাটা, যে দুইটা লব্ধি হচ্ছে শূন্য হইতে পারে না যদি তারা অসমান হয়। লব্ধি শূন্য আর শর্ত হচ্ছে সমান হইতে হবে। ঠিক আছে, আচ্ছা ওকে। এরপর হচ্ছে কিছু প্রশ্ন আমি দেখি আরো অ্যান্সার দেওয়া যায় কিনা। এখানে কিছু প্রশ্ন ছিল। আচ্ছা একটা প্রশ্ন হচ্ছে এটা, একজন এটা প্রশ্ন করছিল, স্ক্রিন কি দেখা যাচ্ছে? আমি যে ফেসবুকে দেখাচ্ছি, এটা কি দেখা যাচ্ছে? যে ফেসবুকে একটা পেজ দেখাচ্ছে, এটা কি সবাই দেখতে পাচ্ছ? তোমাদের গ্রুপের কোশ্চেন দেখাচ্ছে আর কি। আচ্ছা এইখানে যে 11 নাম্বারটা, এইখানে হচ্ছে একটা ঝামেলা হচ্ছে, সেটা হচ্ছে দেখা যাচ্ছে না। যে এই প্রশ্নটা অনেকে করছো, সেটা হচ্ছে যে এরকম, যে ভেক্টর এ ধনাত্মক এক্স অক্ষ বরাবর, ভেক্টর এ ধনাত্মক এক্স অক্ষ বরাবর অবস্থিত অন্য একটি ভেক্টর বি এমন ভাবে অবস্থিত যেন এ ক্রস বি এর মান শূন্য হয়। তাহলে বি হতে পারে নিচের কোনটা? বি হইতে পারে নিচের কোনটা? এটা হচ্ছে প্রশ্ন করছো, এক বা দুইজন মনে হয় এই প্রশ্নটা করছো। আচ্ছা আমি একটু বলে দিচ্ছি। এখানে অ্যাকচুয়ালি যে সমস্যাটা হয়েছে সেটা হচ্ছে বইতে এটা দেয়া আছে হচ্ছে -4i, বইতে এটা দেয়া আছে হচ্ছে -4i, এটি হচ্ছে অ্যান্সার। আমাদের যে যখন টাইপ করছে বই দেখে তখন এটা প্রিন্টিং মিস্টেক হয়েছে, এটা 4j হবে না, এটা অ্যান্সার হচ্ছে -4i হবে। 4i কেন 4i? কি বলছে? যে এ হচ্ছে ধনাত্মক এক্স অক্ষ বরাবর, খেয়াল করো এটা হচ্ছে এক্স অক্ষ, হ্যাঁ। তাহলে এই ভেক্টরটা এ সে ধনাত্মক এক্স অক্ষ বরাবর অবস্থিত, অন্য একটা ভেক্টর বি কে এমন ভাবে থাকতে হবে যেন এ ক্রস বি এর মান শূন্য হয়। তাহলে এ ক্রস বি এইটা মানে হচ্ছে এ বি সাইন থিটা। তাহলে সাইনের মান শূন্য হওয়ার জন্য, কত ডিগ্রি লাগে? সাইনের মান শূন্য হওয়ার জন্য লাগে হচ্ছে 0 ডিগ্রি। তার মানে এ এবং বি এরা দুইজন যদি পরস্পর 0 ডিগ্রি কোণে অবস্থান করে, এ এবং বি এরা দুইজন যদি পরস্পর 0 ডিগ্রি কোণে, মানে হচ্ছে যদি পরস্পর সমান্তরালে, সেটা একই দিকে হইতে পারে অথবা বিপরীত দিকে হইতে পারে, মানে প্লাস আই হইতে পারে অথবা মাইনাস আই হইতে পারে, কথা হচ্ছে সমান্তরাল হইতে হবে। যদি এ এবং বি পরস্পর সমান্তরাল হয় তাইলে তাদের ক্রস গুণ হবে শূন্য। তাহলে আমাকে অপশনে দেখতে হবে যে অপশনের মধ্যে কোথায় অ্যান্সার আমার
আই আসবে অপশনের মধ্যে অ্যান্সার কোথায় আই আসে? অপশনের মধ্যে অ্যান্সার আসে হচ্ছে এই যে এখানে বি নাম্বারটা। যদি -4i হইতো তাহলে এটা আমরা অ্যান্সার বলতে পারতাম। বইতে -4i দেয়া আছে, এখানে প্রিন্টিং মিস্টেক দেয়া আছে। ঠিক আছে, তাহলে এটা একটা কোশ্চেন ছিল। তারপর হচ্ছে এইখানে 2 দ্বারা ভাগ হয়েছে কেন? আচ্ছা, এটার ব্যাখ্যা দিয়ে দিছে ফিরোজ। থ্যাংক ইউ ফিরোজ, আমার হয়েও অ্যান্সার দিয়ে দিছে। তারপরে হচ্ছে আচ্ছা 34 নাম্বারটা, এটা তো একটা ভেজাল অঙ্ক, এটা একটা বড় অঙ্ক। আচ্ছা আমি দেখাই দিচ্ছি, অসুবিধা নেই। 34 এর কোশ্চেনটা হচ্ছে এটা যে যদি a সমান এত এবং b সমান এত হয় তাহলে a প্লাস b এবং a মাইনাস b এর মধ্যবর্তী কোণ কত? তাহলে মধ্যবর্তী কোণ যেহেতু বলছে তার মানে ডট গুণ করতে হবে। তাহলে প্রথম কাজে a প্লাস b, হ্যাঁ a প্লাস b আমরা বের করি। তাহলে যদি যোগ করি, দেখো i প্লাস হচ্ছে, আমি কি পুরোটা লিখবো? পুরোটা লেখার তো জায়গাই নাই। আচ্ছা লিখি, লাগলে মুছে দিব, সমস্যা নাই। তাহলে লিখি, হ্যাঁ a প্লাস b, a প্লাস b হচ্ছে i প্লাস হচ্ছে 3i, তারপর হচ্ছে প্লাস হচ্ছে 2j মাইনাস জে, ব্র্যাকেট দিয়ে দিচ্ছি যাতে যোগ প্লাস মাইনাসে ভুল না হয়, তাই প্লাস মাইনাস 3k প্লাস 2k। তাহলে আমি যোগফল এখান থেকে কত পাচ্ছি দেখো, i প্লাস 3 মান হচ্ছে 4i প্লাস 2j মাইনাস j মান হচ্ছে শুধু j, মাইনাস 3k প্লাস 2k মান হচ্ছে মাইনাস k। তার মানে আমি a প্লাস b এইটা পাচ্ছি হচ্ছে কত, 4i প্লাস হচ্ছে j মাইনাস হচ্ছে k, এটা পাচ্ছি। আমি ধরে নিলাম এটা আরেকটা ভেক্টর যার মান হচ্ছে p। আমি ধরে নিলাম a প্লাস b এটা আরেকটা ভেক্টর যার মান হচ্ছে p। ঠিক আছে, তাহলে a প্লাস b আমি বের করলাম। তাহলে এই অংশটা আমি মুছে দিই, হ্যাঁ নাহলে আমার জায়গা হবে না, স্ক্রিনে জায়গা কম তো, এটা আমি মুছে দিলাম। এইবার আমি আবার a মাইনাস b বের করব। তাহলে এখন a মাইনাস b যদি আমি বের করি তাহলে হচ্ছে i মাইনাস 3i প্লাস 2j মাইনাস j। যেহেতু আমি সবগুলো ভিতরে ব্র্যাকেটে মাইনাস করতেছি এর জন্য বাইরে প্লাস দিচ্ছি, হ্যাঁ যাতে ভুল না হয়। মাইনাস 3k মাইনাস 2k। তাহলে এখান থেকে আমি পাবো হচ্ছে কত, এখান থেকে আমি পাবো হচ্ছে মাইনাস 2i। এখান থেকে আমি কত পাবো, এখান থেকে আমি পাবো প্লাস j। এখান থেকে আমি কত পাবো, এখান থেকে আমি পাবো মাইনাস 5k। তাহলে a মাইনাস b এটাকে আমি ধরে নিলাম হচ্ছে কিউ ভেক্টর, হ্যাঁ এটাকে ধরলাম হচ্ছে কিউ ভেক্টর, তার মান হচ্ছে মাইনাস 2i প্লাস j মাইনাস 5k। ঠিক আছে, তাহলে এই পাশে এটাকে আবার আমি মুছে দিলাম। তাহলে এখন আমার a প্লাস বি এবং a মাইনাস বি মানে হচ্ছে ধরলাম p এবং q, এই দুটা মান আমি এখন জানি। ঠিক আছে, মান এখন আমি জানি। তাহলে আমাকে এখন কি করতে হবে, আমাকে এখন করতে হবে হচ্ছে ডট গুণ। তার মানে আমি জানি যে p ডট কিউ এটার মানে হচ্ছে p q cos থিটা। তাহলে যেহেতু আমাকে বের করতে বলছে কোণ, তাহলে cos থিটা সমান হচ্ছে p ডট কিউ ডিভাইডেড বাই পি কিউ। ওকে, তাহলে আসো ডট গুণ করি। 4 ইন্টু 2, সামনে একটা মাইনাস আছে, সো মাইনাস 8, এই প্লাস জে, আর এখানেও কি প্লাস, এখানে কি প্লাস জে হবে, আমি কি ভুল লিখলাম, প্লাস 2j, এখানে প্লাস জে, প্লাস 2j, এখানে তো প্লাস, এখানে 3j হবে, হ্যাঁ আমি ভুল লিখছিলাম। এখানে হচ্ছে প্লাস 3j, আর এখানে হচ্ছে কত মাইনাস কে মানে -1, আর এখানে হচ্ছে -5, মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে হচ্ছে 5 ডিভাইডেড বাই পি কিউ। যাই হোক পি কিউর একটা মান আসবে। তাহলে দেখো 5 3 8 -8, তার মানে আমি এখান থেকে পাবো cos থিটা ইকুয়ালস টু 0।
কেন? কারণ উপরে এই সবগুলো যোগ করে হয়ে যাবে কত? 0 হয়ে যাবে। তাহলে থিতার মান 0 হয় কত ডিগ্রির জন্য? থিতার মান 0 হয় 90 ডিগ্রির জন্য। থিতার মান 0 হয় কত ডিগ্রির জন্য? থিতার মান 0 হয় 90 ডিগ্রির জন্য। সো অ্যানসার হচ্ছে 90 ডিগ্রি। ঠিক আছে, আশা করি বুঝছো। এটা তো অ্যানোট রাখা যাবে না, কারণ ফেসবুক পেজের উপর আমি লিখতেছি, স্ক্রিনের মধ্যে লিখতেছি, সো এটা আলাদা করে আর তো অ্যানোটেট রাখা যাবে না, এটা আমাকে ডিলিট করে মুছে দিতে হবে। আমার মনে হয় সবাই বুঝছো নিয়মটা, যে কি করতে হবে। প্রথমে যোগ বিয়োগ করে একটাকে পি ধরবা, একটাকে কিউ ধরবা, দেন পি ডট কিউ ডিভাইড বাই পি কিউ, অ্যাজ ইউজুয়াল যে নিয়মটা সেটা। ঠিক আছে, তাহলে মুছে দিলাম। ওকে, এরপর হচ্ছে আর কিছু আছে দেখি। তারপর নেক্সট কোশ্চেন 7 নং এর অ্যান্সার। এইটা আমি এখন ঘাড় কেমনে করে দেখবো আমি? এরকম করে দিলে এটা কোনো কাজ করছো? এটাকে রোটেট করবো কেমনে? রোটেট তো করা যাবে না। 7 নাম্বার কি বলছে? লগি দিয়ে নদীর তলদেশে ধাক্কা দিলে নৌকা তখন কোন দিকে নৌকা এগিয়ে যায়? প্রযুক্ত বলের অনুভূমিক উপাংশের জন্য নৌকা এগিয়ে যায়। এটা তো ভাইয়া বইয়ের লাইন, এই জিনিসটা বইতে ছিল, এই জিনিসটা বইতে ছিল। আমি লেকচার যখন নিছিলাম তখন কিন্তু বলে দিছিলাম, আমি একটু দেখাচ্ছি, দাঁড়াও। অ্যানোটেড লেকচারে ছিল এটা। আচ্ছা, এর মধ্যে কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারো, অসুবিধা নেই। আমি এটা একটু খুঁজে দেখাচ্ছি। এই যে এই পেজটা খেয়াল করো, হ্যাঁ, এখানে ব্যাখ্যা দেওয়া আছে, দেখো এটা এখান থেকে আসছে। আচ্ছা, মনে করো তুমি, আমি এখানে আঁকি, তোমাকে নদী পার হতে হবে, হ্যাঁ। মনে করো তুমি নদী পার হবা, এই পার থেকে, এই যে নীল কালিতে দেখাচ্ছি, এই পার থেকে তুমি এই পারে যাবা। তাহলে এই পার থেকে এই পারে যাওয়ার জন্য তোমার একটা নৌকা লাগবে। এই পার থেকে এই পার যাওয়ার জন্য তোমার লাগবে হচ্ছে একটা নৌকা। ঠিক আছে, এই নৌকাটার সাথে দুই পাশে একটা দড়ি বাঁধা থাকে। এই দুই পারের মধ্যে এখানে এরকম একটা দড়ি বাঁধা আছে, এই পাশ থেকে এই পাশে একটা দড়ি বাঁধা আছে। এই দড়ি ধরে হচ্ছে আগাইতে হয় আর কি। নদী পার হওয়ার জন্য এই দড়ি ধরে আগায়, এই পাশ থেকে টানাই, তাহলে দড়িটা ঘুরে ওই পাশ থেকে আসে আর কি। মানে এটা হচ্ছে তুমি মানে এক পাশ থেকে ধরো টানলাম, ওই পাশে এরকম পুলি কপিকল সিস্টেম আর কি, এই পাশ থেকে টানলাম, নৌকাটা কি সামনে আগাবে, আমি নদী পার হব। আচ্ছা, তো আমরা তো জানি যে এই যে আমাকে নৌকা যে পার হইতে হবে, পার হওয়ার জন্য তো এখানে কি করতে হবে? এখানে তো একটা বল কাজ করতে হবে, তাই না? দেখো এখানে বলছে যে মনে করি এম একটি নৌকা, এর ও বিন্দুতে, এই যে এই ও বিন্দুতে বুন বেঁধে ও আর বরাবর নদীর পার দিয়ে এফ বলে টেনে নেওয়া হচ্ছে।
তাহলে এই নৌকাটাকে এই যে ও বিন্দুতে এখানে একটা দড়ি বাঁধা আছে, সেই দড়ি দিয়ে টেনে নিয়ে যাচ্ছে এফ বলে। তাহলে বল তো ভাগ হবে, তুমি যখন বল প্রয়োগ করবা সেটা তো ভাগ হবে। যখন সেটা ভাগ হবে, দেখো এই যে এখানে ও এ, এটা কি এক্স অক্ষ বরাবর, তাই না? ও এ এটা হচ্ছে এক্স অক্ষ বরাবর, আর ও বি যেটা সেটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর। তাহলে এই যে ও এ বরাবর এক্স অক্ষ বরাবর মানে কি আনুভূমিক বরাবর, আর ও বি সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে উলম্ব বরাবর। তাহলে দেখো এই যে ও বি উলম্ব, এটা আসলে কোন সাইড? এটা হচ্ছে নদীর পার, এই যে এইটা একটা পার নদীর, তো মানে ধরো এই পাশেও পার আছে, এই যে এই পাশে একটা পার আছে, আবার এইখানেও পার আছে। তোমাকে নৌকা দিয়ে আসতে হবে হচ্ছে এই পার থেকে ধরো এইখানে, তুমি আসো হচ্ছে এইখানে, তুমি আসো হচ্ছে এইখানে, হ্যাঁ এই যে এইখানে, তোমাকে যাইতে হবে হলো ধরো এইখানে। তাহলে এই এই বরাবর একটা পার আছে, আবার যে এইখানে এইখানে এই বরাবর একটা পার আছে। তাহলে এখন ঝামেলা হচ্ছে যেটা নদীতে স্রোত আছে, তাই না? এই যে নদীতে স্রোত, এই স্রোত গুলা তোমার নৌকা হচ্ছে এইখানে, একটু হিবিজিবি হয়ে যাচ্ছে কারণ জায়গা কম, তোমার নৌকা হচ্ছে এইখানে, আর যে স্রোত গুলা, সেই স্রোত গুলা ঠেলে তোমাকে নিয়ে যেতে যাচ্ছে এই পাশে, স্রোত গুলা তোমাকে ঠেলে নিয়ে যেতে যাচ্ছে এই পাশে, তোমাকে যাইতে হবে হচ্ছে এই পাশ থেকে এই পাশে, আর ঠেলে নিয়ে যাচ্ছে হচ্ছে এই পাশে। তাহলে এই যে আমরা যদি এটাকে এখন ভাগ করি, তাহলে দেখো এইটা এই বরাবর যেটা যে নৌকা যে যাচ্ছে এই বরাবর, এটা হচ্ছে আমার এক্স অক্ষ বরাবর, নৌকা যাচ্ছে হচ্ছে এই বরাবর এক্স অক্ষ বরাবর বা আনুভূমিক বরাবর। আর এই যে স্রোত গুলা, এই যে স্রোত গুলা যাচ্ছে, স্রোত গুলা যাচ্ছে কোন বরাবর? উলম্ব বরাবর, স্রোত গুলা উলম্ব বরাবর এটাকে পারের দিকে টানছে। দেখো এখানে এটাই লেখা আছে, এই যে অনুভূমিক উপাংশ এফ কস থিটা হচ্ছে ও এ বরাবর, উলম্ব উপাংশ এফ সাইন থিটা এটা হচ্ছে ও বি বরাবর। তাহলে বলের আনুভূমিক উপাংশ এফ কস থিটা, এই যে সামনের দিকে যেটা যাচ্ছে আনুভূমিক উপাংশ এফ কস থিটা, এইটা নৌকাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। তাহলে নৌকাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায় কোন উপাংশ? আনুভূমিক উপাংশ বা এক্স উপাংশ। উলম্ব উপাংশ এফ সাইন থিটা, এই যে ও বি বরাবর যেটা ছিল ও বি বরাবর, এই এফ সাইন থিটা উলম্ব উপাংশটা নৌকাটাকে কোথায় টানে? পারের দিকে টানে। নৌকার যে হাল, এই যে মাঝি বসে আছে, এই যে তুমি এখানে বসে আছো, এই যে একটা বৈঠার মতো একটা ধরে, এটা দিয়ে কি করতে হয়, এই যে নৌকার যে স্রোত, নদীর যে স্রোতটা, এই স্রোত গুলা নৌকাকে ঠেলে ওই পাশে নিয়ে যাইতে চায়। নৌকা যেন ওই পাশে সরে না যায়, তার জন্য এখানে হাল ধরে বসে থাকতে হয়। তাহলে এই যে স্রোতটা, যে উলম্ব উপাংশটা, সেটাকে তুমি প্রতিহত করতেছো কি দিয়ে? নৌকার হাল দিয়ে। তাহলে নৌকার হাল দ্বারা উলম্ব উপাংশ এফ সাইন থিটাকে প্রতিহত করে, যেটা নাড়াচাড়া করে নৌকাটাকে সোজা রাস্তা রাখা যায়। সোজা রাস্তা মানে কস থিটার দিকে বা অনুভূমিকের দিকে রাখা যায়, এই কথাটা এখানে বলা আছে। তাহলে যে প্রশ্ন করছিলা তুমি, যে এই প্রশ্নটা করছিলা, যে এটা বুঝো নাই তুমি, আশা করি এখন বুঝছো, যে নৌকাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায় কোন উপাংশ? প্রযুক্ত বলের আনুভূমিক উপাংশ। আশা করি এখন তুমি বুঝতে পারছো, ঠিক আছে? আচ্ছা, তারপরের প্রশ্ন, এই কোশ্চেনের অ্যান্সার দেয়া আছে ডি নাম্বার। সেটা অ্যান্সারে যে বলে দিছে, কে বলেছে? রক্তিম বলে দিছে, হ্যাঁ। এইটার অ্যান্সার 9.8 আসে, এইটার অ্যান্সার 9.8 আসে। 9.8 কে যদি তুমি ওজনে কনভার্ট করো, মানে 9.8 নিউটন হচ্ছে অ্যান্সার, সেটাকে যদি তুমি ওজনে কনভার্ট করো তখন অ্যান্সার 1 কেজি হয়। অ্যান্সার 1 কেজি হবে, 9.8 কেজি না। 29 নাম্বারের সেকেন্ড সূত্রটা কি ঠিক আছে? সেকেন্ড সূত্রটা কি ঠিক, এটা প্রমাণ করে দেখতে হবে ঠিক আছে কিনা, এটা এখন প্রমাণ করতে হবে, প্রমাণ করার সময় নাই। 26 এবং 27 নাম্বারটা, 26 নাম্বারটা হচ্ছে ঠিক আছে, 27 নাম্বার দরকার নাই। 11 এবং 13, 11 নাম্বারটা আমি বলে দিছি একটু আগে, যে কেন এটা অ্যান্সার -4 জে না -4i হবে, সেটা বলে দিছি। 13 নাম্বারটা, দুইটা বলে লব্ধির মান হচ্ছে 40, ছোট বলটার মান হচ্ছে 30। তাহলে লব্ধি কত? 3 4 5, মানে এটা হচ্ছে উম লব্ধি বলে লম্ব বরাবর, তো লম্ব মানে কত? 90 ডিগ্রি না? লম্ব মানে হচ্ছে এটা যদি ঘোরানো যাইতো, ঘোরানোর তো কোনো উপায় কি আছে? ফেসবুকে নাই তো মনে হয়, এটা রোটেট করার কোনো অপশন সম্ভবত নাই। আচ্ছা, আমি ফুল স্ক্রিন দিলাম আপাতত। আচ্ছা, এখানে কি বলছে? দুইটা বল, হ্যাঁ, এখানে দুইটা বল দিয়ে আছে, একটা হচ্ছে 30, একটা হচ্ছে 40। তাহলে যেটা বড়, দুইটা বলের লব্ধি হচ্ছে 40, তাহলে লব্ধি হচ্ছে 40।
আর বল দুইটার মধ্যে ছোট একটা আর একটা ছোট বলটার মান হচ্ছে 30, তাহলে এক ধরলাম একটা হচ্ছে পি, একটা হচ্ছে কিউ। ধরলাম একটা হচ্ছে পি, একটা হচ্ছে কিউ। পি এর মান আমি জানি না, পি এর মান আমি জানি না। কিউ এর মান হচ্ছে কত? কিউ এর মান হচ্ছে 40, তাই তো নাকি? না, এটা মান হচ্ছে 30। আচ্ছা, তাহলে আমরা যদি লব্ধির কথা চিন্তা করি, দেখো এটা অঙ্কটা না করেও তুমি কোশ্চেন দেখে অ্যান্সার বলতে পারো কিভাবে, যে আর স্কোয়ার সমান হচ্ছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস হচ্ছে 2pq। কি বলছে? লম্ব বলছে, লম্ব। তাহলে 2pq cos 90, cos 90 মানে হচ্ছে 0। তাহলে আমাকে আর কাজ করতে হচ্ছে এটা, আর স্কোয়ার সমান পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, আমাকে এটা বের করতে হবে। তাহলে কত বলছে? লব্ধি বলছে হচ্ছে 40। তাহলে লব্ধি হচ্ছে 40 স্কোয়ার, পি এর মান আমি জানি না, কিউ কত? কিউ হচ্ছে 30, তাহলে 30 স্কোয়ার। তাহলে আমি এখান থেকে বলতে পারি যে পি স্কোয়ার সমান হচ্ছে অথবা এখানে উম আচ্ছা সমস্যা নেই। তাহলে হচ্ছে যেটা যে 40 স্কোয়ার প্লাস হচ্ছে 30 স্কোয়ার, তাহলে হচ্ছে 1600 প্লাস হচ্ছে 900, তার মানে হচ্ছে 2500। তাহলে পি স্কোয়ার যদি 2500 হয়, তাহলে পি সমান সমান হচ্ছে 50। তাহলে পি সমান সমান হচ্ছে 50। ওকে, যেহেতু 90 ডিগ্রি যেহেতু বলা আছে, সো এটা বের করা খুব ইজি। একটা 30, একটা 40, একটা 50, 3 4 5 সমকোণের যে একটা অনুপাত থাকে, আমরা জানি যে সমকোণ অনুপাত হচ্ছে 3 4 5। সো দেখো এটা বের করা খুবই সোজা। একটা হচ্ছে 40 নিউটন, একটা হচ্ছে 30 নিউটন, এবং কি বলছে এখানে? এখানে বলছে তারা হচ্ছে লম্ব। সো এটা একটা ইউনিভার্সাল নিয়ম যে কি হয় সমকোণের ক্ষেত্রে, মানে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে ইউনিভার্সাল নিয়ম হচ্ছে যেটা, সেটা হচ্ছে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি যে তারা 3:4:5 এরকম একটা নিয়ম মেনে চলে, 3:4:5। তাহলে এটা খুব ইজিলি ভাবে বের করা যায় যে এখানে একটা 3 আছে, একটা 4 আছে, এবং এখানে কি বলছে তারা হচ্ছে লম্ব বরাবর ক্রিয়া করে, সো আরেকটা রাশি অবশ্যই 5 হবে। একটা 3 একটা 4 হলে আরেকটা রাশি অবশ্যই 5 হবে। ঠিক আছে, এইভাবে করে করা যায়। 47 নাম্বার। এ প্রত্যেকের মান হচ্ছে 5 একক, প্রত্যেকের মান হচ্ছে 5 একক, তাদের মধ্যকার কোণ হচ্ছে 60 ডিগ্রি, এ মাইনাস বি নির্ণয় করতে হবে। ছবিওয়ালা ম্যাথ তো করা দরকার না, এটা করতে সময় বেশি লাগবে, এটা আপাতত আমরা পজ রাখলাম। এটা বুঝি নাই। এক্স অক্ষের সমান্তরাল ভেক্টর কোনটা, এটা আমি বুঝাই দিছি। নৌকার হাল দ্বারা উপাংশ প্রতিহত করা যায়, বুঝাই দিছি। রেখার দৈর্ঘ্য ভেক্টরের মান নির্দেশ করে, পোলার ভেক্টর, পোলার ভেক্টর রেখার দৈর্ঘ্য ভেক্টরের মান নির্দেশ করা। আচ্ছা এটা কোন রেখা? এটা হচ্ছে তুমি যখন একটা ভেক্টর আঁকবা, তুমি যখন একটা ভেক্টর আঁকবা তুমি বলবা যে এটা একটা ভেক্টর, এটা একটা ভেক্টর পি যার মান হচ্ছে 5, এটা একটা ভেক্টর পি যার মান হচ্ছে 5। তাহলে এই যে রেখার যে দৈর্ঘ্যটা তুমি যে বললে এটা হচ্ছে 5, এটাই হচ্ছে তার মান। এই যে দৈর্ঘ্যটা তুমি যে বললে এটা হচ্ছে 5 একক, এটাই তার মান, এটাই রেখার দৈর্ঘ্য। দুটো আসলে একই জিনিস। তারপর হচ্ছে এই কোশ্চেনটা হচ্ছে ভুল, এটার ডাটা ভুল দেয়া। দুটি ভেক্টর স্কেলার গুণফল 20, ভেক্টর গুণফলের মান 6√2 হইলে মধ্যবর্তী কোণ কোনোদিনই 30 ডিগ্রি হবে না, এটা ভুল। এই কোশ্চেনটাই ভুল, এখানে ডাটা ভুল দেয়া আছে, এটা অ্যাভয়েড করবা। 13 14, 13 নাম্বারটা বলে দিছি। 14 নাম্বারটা কি বলছে? টানার সময় ঠেলা অপেক্ষা কম কতটুকু হবে? টানার সময় বলছে, টানলে কি হয় আমরা জানি যে টানার ক্ষেত্রে হচ্ছে কি হয়, টানার সময় হচ্ছে মাইনাস করতে হয়, ডাব্লিউ মাইনাস এফ সাইন থিটা, তাই না? ডাব্লিউ মাইনাস এফ সাইন থিটা। তোমাকে কি বলছে? টানার সময় ঠেলা অপেক্ষা কতটুকু কম হবে, তার মানে এফ সাইন থিটার মান কতটুকু, এফ সাইন থিটার মান কতটুকু সেটাই তোমাকে বের করতে হবে। তাহলে দেখো এখানে কি বলছে, এফ এর মান হচ্ছে 20, সাইন থিটা মানে হচ্ছে সাইন 30, সাইন 30 হচ্ছে হাফ, তাহলে এফ সাইন থিটার মান হচ্ছে 10, এফ সাইন থিটা মানে হচ্ছে 10। তাহলে যখন তুমি ঠেলবা তখন এই 10 একক বেশি ঠেলতে হবে, যখন তুমি টানবা তখন কি করতে হবে? মাইনাস করতে হবে, তার মানে তখন 10 একক কম টানতে হবে, এর জন্য অ্যান্সার হচ্ছে 10। মানে জাস্ট এফ সাইন থিটা। যদি বলে ঠেলা তাহলে প্লাস করতে হবে, যদি বলে হচ্ছে টানা তাহলে মাইনাস করতে হবে। যেহেতু টানা বলছে যে টানার সময় কত কম হবে, তাহলে কত কম হবে? এফ সাইন থিটার মান যতটুকু সেটা মাইনাস করলে কাজ শেষ। ঠিক আছে, আচ্ছা এরপর হচ্ছে
স্টেভিনাস, এটা বলছি, স্টেভিনাস এটা বলছি। কোশ্চেন কি এটা কত নাম্বার বলছো? 22 নংয়ের অ্যান্সার কি এ হবে না? 22 নং, দুটি ভেক্টর a সমান 3i মাইনাস 3j এবং b সমান হচ্ছে 5i এবং 5k, এর মধ্যবর্তী কোণ কত? এর মধ্যবর্তী কোণ কত? আমরা অঙ্ক করে দেখি, অঙ্ক করে দেখতে হবে যে মধ্যবর্তী কোণ কত আসে। তাহলে প্রথমে হচ্ছে কি করতে হবে, a ডট b করতে হবে। তাহলে a ডট b করলে হচ্ছে 3 5 15, 3 5 15, আর j k করলে হচ্ছে 0 ডিভাইডেড বাই, এটার মান কত আসে? এটার মান হচ্ছে √3 স্কয়ার প্লাস হচ্ছে 3 স্কয়ার, আর এইটার মান হচ্ছে √5 স্কয়ার প্লাস হচ্ছে 5 স্কয়ার। তাহলে হচ্ছে 3 3 9, 9 9 হচ্ছে 18, আর হচ্ছে √ হচ্ছে 25, রুট হচ্ছে 25। তাহলে উপরে হচ্ছে 15, নিচে হচ্ছে 18। হ্যাঁ, 18 কে আমরা কি লিখতে পারি? √18 কে আমরা লিখতে পারি হচ্ছে 9√2, আর √25 এটাকে আমরা লিখতে পারি হচ্ছে √5 ইন্টু √5। উপরে 15 কে আমরা কিভাবে লিখতে পারি? উপরে 15 কে আমরা লিখতে পারি হচ্ছে 5 ইন্টু 3। তাহলে উপরে হচ্ছে 5 ইন্টু 3, নিচে হচ্ছে 3√2 ইন্টু, তো 5ই লেখা যায়, 25 হচ্ছে √25 মানে হচ্ছে 5। তাহলে এখান থেকে 5 গেল, এখান থেকে 5 গেল, এখান থেকে 3, এখান থেকে 3, তাহলে বাকি থাকলো হচ্ছে 1/√2, বাকি থাকলো হচ্ছে 1/√2। তাহলে থিটা সমান হচ্ছে, এটা কার মান? কজের মান। তাহলে কজ থিটা সমান হচ্ছে 1/√2, তাহলে থিটা সমান হচ্ছে 45 ডিগ্রি। অ্যান্সার, অ্যান্সার হচ্ছে 45 ডিগ্রি। ঠিক আছে, এটার অ্যান্সার 45 ডিগ্রি, 45 ডিগ্রি হবে। এটার অ্যান্সার সি হয়। এটার অ্যান্সার কিভাবে সি হয়? নিচের কোনটি ভেক্টর বিভাজনের উদাহরণ নয়? নিচের কোনটি ভেক্টর বিভাজন, এটা কোশ্চেনটাই তো সমস্যা। লন রোলার চালনা, লন রোলার টানা, সেটা ভেক্টর বিভাজন। নৌকার গুণ টানা, এটা ডাবল অ্যান্সার হয়। রকেটের গতি, পাখির ওড়া, দুইটাই হয়। এটার অ্যান্সার ডাবল, দুইটাই হয়, এটা অ্যাভয়েড করে যাও। 33 এবং 35, এক্স ওয়াই আই জে কে যথাক্রমে এক্স ওয়াই জেড অক্ষ বরাবর একক ভেক্টর নির্দেশ করলে বি ক্রস সি হচ্ছে আই বি ক্রস সি। এই কোশ্চেনটা কোথায় পাইছো? এটা একটু আমাকে জানাও তো আগে, যে এই কোশ্চেনটা আসলে কোথায় আছে। বি ক্রস সি সমান আই ইন্টু বি ক্রস সি, কোশ্চেনটা কি এরকমই ছিল না আরো কোনো পার্ট ছিল এটা? মানে আমার প্রশ্ন হচ্ছে এই প্রশ্নটা কি এটুকুই নাকি এটা আরো কোনো পার্ট আছে? কারণ প্রশ্নটা ইনকমপ্লিট মনে হচ্ছে আমার কাছে। আর 35 নাম্বার, এটা ঝামেলার প্রশ্ন। 4 নংটা প্রবলেম, 4 নংটা প্রবলেম। ভেক্টর এ বি সি এর মান যথাক্রমে 12 5 13, এ ও বি এর মধ্যবর্তী কোণ কত? এটা তো তোমাকে একদম যে এ ও বি স্কয়ার করে মান বসাইতে হবে আর কি। সেটা আমি একটু বলে দিচ্ছি কি করতে হবে। এটা স্কয়ার করো, হ্যাঁ, এ প্লাস বি সমান সি, তো এটাকে স্কয়ার করো। স্কয়ার করলে কি পাবা? স্কয়ার করলে হচ্ছে এ স্কয়ার প্লাস হচ্ছে বি স্কয়ার প্লাস হচ্ছে 2ab cos থিটা, আর এখানে হচ্ছে সি স্কয়ার। তাহলে এ আর বি, এ এর মান হচ্ছে 12, তাহলে 12 স্কয়ার প্লাস হচ্ছে 5 স্কয়ার প্লাস হচ্ছে 2 ইন্টু 12 ইন্টু 5 cos থিটা, সি হচ্ছে কত? 13, 13 হোল স্কয়ার। এখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে 12 12 144, আর 5 25 169, প্লাস হচ্ছে 120 cos থিটা, এই পাশে হচ্ছে 169, দুই পাশ থেকে 169 চলে গেল। তাহলে আমি এখান থেকে পাবো হচ্ছে 120 cos থিটা সমান হচ্ছে 0, বা cos থিটা সমান হচ্ছে 0, সো থিটা সমান হচ্ছে 90 ডিগ্রি বা π/2। ঠিক আছে, আশা করি তুমি যে প্রশ্নটা করছিলে সে ক্লাসে আসো। যদি ক্লাসে না থাকো, এটা লাইভ ক্লাস দেখে নিতে হবে, কারণ এটার এমনেট লেকচারটা আমরা দিতে পারবো না, কারণ আমি স্ক্রিনের মধ্যে লিখতেছি তাই। ঠিক আছে, মোটামুটি প্রশ্ন শেষ। এই কয়েকটা প্রশ্ন ছিল তোমাদের সলভ, যেখানে বলা হয়েছিল 4:30 পর্যন্ত কমেন্ট করতে, সেখানে মোটামুটি এই কয়েকটাই ছিল। ঠিক আছে, এছাড়া আর কারো কোনো প্রশ্ন থাকলে দ্রুত বলো।
1 মিনিট সময়, 1 মিনিটের মধ্যে যদি আর কারো কোনো প্রশ্ন থাকে উত্তর দিয়ে দিব। তেরো নংটা কোনটা ভাইয়া? কোন 13? কিসের 13? আজকের কোশ্চেন 13 নাম্বার। আর ইকুয়ালস টু 40 বলছে, এটা কোন 13? এটা একটু বলো আমাকে, কোন 13? কম্পারেন্ট বুকের 13 ছবি তো তুলে দিতে হবে। আমার কাছে তো কম্পারেন্ট বুকটা নাই এখন। এটা কি হয়েছে? 13 নাম্বার, হ্যাঁ 13 নাম্বার পাইছি। কি হয়েছে এটার? এ তো বললাম তো একটু আগে 50। এটা কি জানতে চাচ্ছ? অ্যান্সারটা মিলে না। আমি কি দেখালাম একটু আগে? তুমি কি ক্লাসে ছিলে? একটু আগে দেখালাম তো। যেহেতু হচ্ছে cos 90, যেহেতু এখানে বলছে লম্ব, এই জন্য হচ্ছে এটা। তাহলে আর হচ্ছে 40, আর হচ্ছে 40। আচ্ছা এখানে মাইনাস হবে, পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার, এখানে একটা একটা মাইনাস করতে হবে। তাহলে হচ্ছে পি স্কোয়ার, আর যেহেতু বলছে একটা বড় একটা ছোট, যেহেতু বড় থেকে ছোট সেখানে মাইনাস করতে হবে। তো এটা হচ্ছে 30 স্কোয়ার। তাহলে হচ্ছে পি স্কোয়ার সমান হচ্ছে এখানে 40 স্কোয়ার প্লাস হচ্ছে 30 স্কোয়ার, তাহলে হচ্ছে 1600 প্লাস হচ্ছে 900, তার মানে হচ্ছে 2500। তাহলে পি স্কোয়ার যদি 2500 হয়, পি সমান সমান কত হবে? 50 হবে। এখানে কি বলছে যে দুইটা বল, তার বড়টা হচ্ছে আমাকে বের করতে হবে, ছোটটার মান হচ্ছে কত? 30 নিউটন। যেহেতু এখানে বড়টার মান বের করতে হবে, আমাকে একটা থেকে একটা মাইনাস করতে হবে। যেহেতু আমি বড়টা জানি না, যেহেতু এটা আননোন, সো বড়টা থেকে ছোটটার মাইনাস বের করে তারপর ক্যালকুলেশন করতে হবে, তাইলে হচ্ছে অ্যান্সার মিলবে। ঠিক আছে, 39 নাম্বারের ছবি তুলে দিতে হবে খুব দ্রুত। যেটা জানতে চাও সেটা ছবি তুলে দিতে হবে খুব দ্রুত। ঠিক আছে, বাকি যদি কারো কোনো প্রশ্ন থাকে, আমাদের ক্লাস এখানে শেষ করতে হবে। বাকি যদি কারো কোনো কোশ্চেন থাকে তাহলে হচ্ছে আমাদের যে কমেন্ট বক্স সেখানে কোশ্চেন করে রাখবে, আমরা সেখানে উত্তর দিয়ে দিব, অসুবিধা নেই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সে পর্যন্ত আল্লাহ হাফিজ।